হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো 10 মিনিট স্কুলের তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সৌরভ ভাইয়া আজকে আছি তোমাদের বিজিএস এর আরো ৩টা অধ্যায় নিয়ে, অর্থাৎ আজকে আমাদের বিজিএস এর প্রিপারেশনের ৪ নাম্বার ক্লাস। সো ইতোমধ্যে আশা করি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো এবং আজকের ক্লাসে আমরা অষ্টম থেকে দশম চ্যাপ্টারের যতগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে সৃজনশীল বলো, এমসিকিউ বলো, তারপর শর্ট কোশ্চেন বলো, সবগুলো দেখাই দিব কিভাবে হচ্ছে নোট করবা, কিভাবে পড়বা, কমপ্লিট গাইডলাইন আজকে পেয়ে যাবো। সো শুরুতে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং একই সাথে ঠিকঠাক মতো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা সেটা কমেন্ট করে জানাও, এবং একই সাথে কে কোথায় কে জয়েন করছো, কার কি অবস্থা সেটাও কমেন্ট করে জানাও দেখি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছো, রাবেয়া আছো, যারা নওশিন আছো আমাদের সাথে, আমাদের সাথে দেখতে পাচ্ছি রোদেলা আছো, তারপর ফাহমিদা আছো আমাদের সাথে, সাইকা জারিন আছো, আফিয়া জান্নাত আছো, ওয়াজিহা হক আছো, তারপর দেখতে পাচ্ছি মারিয়া ইসলাম রায়া আছো আমাদের সাথে। ওকে, সো যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একজন খুবই ইন্টেলিজেন্ট, সে হচ্ছে আমি বলার আগেই তার ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দিয়েছে। সো যে কাজটা করতে হবে শুরুতে, যে একা একা প্রিপারেশন নিলে তো হবে না, সবাই মিলে তো প্রিপারেশন নিতে হবে, তাই না? সো যেটা করবা যে হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে দ্রুত হচ্ছে কমেন্টে মেনশন দিয়ে দাও, এবং একই সাথে প্রিপারেশন যেন ঠিকঠাক থাকে। ধরো কোনো কারণে তোমার নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে বা কোনো কারণে হচ্ছে তুমি ক্লাসটা মাঝখান থেকে করতে পারলা না কোনো একটা কারণে, সো কিংবা পুরো ক্লাসটা করলাম, পরে দেখা গেল একটা সময় গিয়ে তোমার কি তোমার হচ্ছে আবার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারে ভাইয়া কি কি বলেছিল আরেকবার দেখার দরকার, তখন কি করবা? তখন তো তোমার কাছে জানতে হবে যে হচ্ছে ভাইয়া কি পড়িয়েছিল। এই কারণে ক্লাসটা শেয়ার করে রাখো তোমার প্রোফাইলে। এতে করে কি হবে? এতে করে তুমি সহজেই যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে পরবর্তীতে এই ক্লাসটা আবার রিভিশন দিতে পারবা। সো দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং এর সাথে শেয়ার দিয়ে জানাও যে ভাইয়া শেয়ার ডান। ওকে, সো তাবাসসুম অথইকে দেখতে পাচ্ছি, জাহানারা খাতুন আছো, নাসির আছো, লুৎফুন নাহার আছো, তাজমিন আছো, আহাদ আলী, তারপর কামরুল ইসলাম, রিমু, রিদম, তারপর মুবাশশির আলম, জিহাদ। ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছো, ভেরি গুড। সো দেরি না করে সরাসরি চলো শুরু করে দিই। সো আজকে আমরা মূলত 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অধ্যায় 8, 9 এবং 10। ওকে, সো এই 3টা চ্যাপ্টারের যত ধরনের গাইডলাইন আছে সব দিয়ে দিব। সো প্রতিদিনের মতোই বলছি, ভাইয়ার ক্লাস করার সময় যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে তোমার একটা খাতা থাকতে হবে এবং একই সাথে তোমার বইটা থাকতে হবে সাথে। কারণ বৃত্তি পেতে চাইলে বইটা ভালো মতো পড়তেই হবে, বই পড়ার বিকল্প কোনো কিছু নাই। যদি কেউ বই না পড়ে বৃত্তি পরীক্ষা দিতে বসো, তাহলে ধরে নাও যে হচ্ছে তুমি আগেই হচ্ছে সেই বৃত্তি পরীক্ষার দৌড় থেকে বের হয়ে গিয়েছো। ঠিক আছে, সো বইটা ভালো মতো অবশ্যই এবং অবশ্যই পড়তে হবে। ওকে, সো চলো দেরি না করে ক্লাস শুরু করি। সো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে অধ্যায় 8, চ্যাপ্টার 8। সো তোমাদের বইয়ের খুব সম্ভবত আমাদের 84 পেজ, 84 পেজ বের করে ফেলো। আমরা বইটাও সাথে রাখবো এবং তো থাকছি পুরো ক্লাসে। সো আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, তোমাদের 10 মিনিট স্কুলের বাংলা এবং বিজিএস ক্লাস নিয়ে থাকি। সো তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি করছে পুরো বিজিএসটা হচ্ছে আমি দেখছি। সো বিজিএস নিয়ে যত ধরনের প্রবলেম আছে সবগুলো সলভ করে দিব। ওকে, সো টেনশনের কোনো কারণ নাই, ক্লাসে থাকো, মনোযোগ দাও, ইনশাল্লাহ হচ্ছে বিজিএস নিয়ে কোনো প্রবলেম হবে না। সো চলো সামনের দিকে আগাই। প্রথমেই প্রশ্ন দিয়ে শুরু করছি যে চ্যাপ্টার 8 থেকে। আচ্ছা, সো বলছে যে হাজং নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অংশে বসবাস করে? আমরা দেখতেই পাচ্ছি চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কি নৃগোষ্ঠীদের নিয়ে। প্রথমেই যে জিনিসটা জানতে হবে যে একটা জিনিস ভালো মতো, বাট এটার পাশাপাশি একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা কি নিয়ে ভাইয়া বলো তো? এই চ্যাপ্টারটা কি নিয়ে? এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বিভিন্ন নৃগোষ্ঠীদের নিয়ে, তাই না? এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বিভিন্ন নৃগোষ্ঠীদের নিয়ে। সো যেহেতু বিভিন্ন নৃগোষ্ঠীদের নিয়ে, তাই আমাদের চ্যাপ্টারে যতগুলো নৃগোষ্ঠী আছে তাদের সম্পর্কে
ভালো মতো জানতে হবে, তাই না? তাদের সম্পর্কে ভালো মতো জানতে হবে। সো ফার্স্ট এই কাজটা করবা সেটা হচ্ছে আমি দেখাই দিব। ঠিক আছে? এটার উত্তরটা দাও, তারপর আমি দেখাই দিব। মুশফি বলছে অপশন এ, বি জাহানারা বলছে বি, তারপর জুয়েল বি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন বি, উত্তর পূর্বাংশে। ভেরি গুড। সো আসো এই চ্যাপ্টারটা কিভাবে পড়বা একটু দেখাই, ঠিক আছে? ডেমো দেখাই, আসো। সো বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী আছে, একটু বইয়ে যাও, বইয়ে গেলেই দেখবা এই যে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান। এই অংশটা তোমার এমসিকিউ এর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টার, ঠিক আছে? সো এই অংশটা জন্য ভাইয়া অবশ্যই এবং অবশ্যই, ঠিক আছে? এই যে নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান প্রশ্নটাই কিন্তু এখান থেকে আসছে, ঠিক আছে? প্রথম প্রশ্নটাই এখান থেকে আসছে। সো এই অংশটা ভালো মতো পড়বা, পর বিভিন্ন নৃগোষ্ঠীদের সম্পর্কে তোমরা জানতে পারবা। সো যেভাবে পড়বা, ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই। সো এখানে তোমার চাকমাদের নিয়ে বলেছে, সো তুমি চাকমাদের নিয়ে লেখা শুরু করলা। চাকমাদের নিয়ে তো অনেক থাকবে, তাই না? সো তুমি কি সব লিখবা? উত্তর হচ্ছে না। ধরো এখানে এই যে ছোট ছোট জিনিসগুলা যে হচ্ছে তুমি লিখলা যে হেডম্যান, তারপর হচ্ছে মৌজা, এই ছোট ছোট জিনিসগুলো লিখে রাখবা। তারপর পিতৃতান্ত্রিক। সো যখন তুমি চাকমার পাশে হবে ছোট ছোট করে লিখে রাখবা যে ধরো পিতৃতান্ত্রিক, তার মানে চাকমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। সো তোমার পুরো বৈশিষ্ট্যগুলো তুমি এখানে পেয়ে যাবা, যেটা তোমার প্রথমত এমসিকিউ তে কাজে লাগবে। এক হচ্ছে তোমার সৃজনশীলে বিভিন্ন বৈশিষ্ট্য লিখতে হয় না, বৈশিষ্ট্যগুলোতেও কাজে লাগবে, একই সাথে শর্ট কোয়েশ্চেনে তোমার কাজে লাগবে। সো একবারে সবগুলা নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য লিখে ফেলবা, আলাদা আলাদা করে নোট করে ফেলবা, এতে করে তোমার জন্য ইজি, ঠিক আছে? যেমন পিতৃতান্ত্রিক, তারপর ধরো হচ্ছে এখানে বলা হচ্ছে প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। তো তুমি বেশি কিছু না লিখে লিখতে পারো কৃষিকাজ, তাহলে তুমি বুঝতে পারবে যে কৃষিকাজ হচ্ছে তাদের প্রধান পেশা, ঠিক আছে, বা জীবিকার প্রধান উপায়। এরপর ধরো লেখা আছে বৌদ্ধ ধর্মাবলম্বী, সো এখানে লিখতে পারো বৌদ্ধ। শর্টে লিখলে যেটা একবার হচ্ছে তোমার দেখলে মনে থাকবে, অনেক বড় বড় সেন্টেন্স মনে রাখার থেকে একটা করে ওয়ার্ড মনে রাখা ইজি না? সো এইভাবে আলাদা করে নোট করে ফেলবা। এতে করে কি হবে? এতে করে তোমার হচ্ছে সবগুলা বৈশিষ্ট্য, বিভিন্ন নৃগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো মাথায় থাকবে। সো চলো আমরা দেরি না করে সরাসরি সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গারো, হাজং, কোচ, ঠিক আছে? এই যে বিভিন্ন উপজাতিদের কথা বলা হচ্ছে, তারা কোথায় বসবাস করে? প্রশ্নটা এসেছিল 15 সালে বরিশাল বোর্ডে। সো আমাদের ফার্স্ট অঙ্কটা এই যে ভৌগোলিক অবস্থান বিভিন্ন নৃগোষ্ঠীদের, ঠিক আছে, নৃগোষ্ঠীদের ভৌগোলিক অবস্থান, ঠিক আছে? অবস্থান, ওকে। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই 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 ইম্পর্টেন্ট। সো একটু ভালো মতো পড়ে ফেলবো এই অংশটা, ওকে? সো যেখানে ছিলাম যে গারো, হাজং, কোচ উপজাতিরা কোথায় বসবাস করে, বলো দেখি কোথায় বসবাস করে? 2 এর ডি বলছো, বলছো 2 এর এ, ওকে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি বৃষ্টি উত্তর দিচ্ছ, জানাত উত্তর দিচ্ছ, সবাই বলছো 2 এর ডি, এরা সবাই ময়মনসিংহে বসবাস করে। সো আসো তো আমরা একটু দেখি আসলেই কি ঘটনা সত্য কিনা। আসলে কি ঘটনা সত্য? চলো তো দেখি কোথায়, চলো একটু দেখি ঘটনাটা কি সত্য নাকি। আমাদের এখানে দেখো এই যে নৃগোষ্ঠীদের সম্পর্কে বলা হয়েছে যে হচ্ছে চাকমারা কোথায় বসবাস করে, তারপর হচ্ছে এই যে দেখো পেয়ে গেলাম গারো, হাজং, কোচ, এরা বসবাস করে কোথায়? বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। সো সরাসরি আবারও বলছি হুবহু বই থেকেই প্রশ্ন পাবা ভাইয়া। সো বইটা যারা ভালো মতো পড়বা তাদের এগুলো উত্তর করা কোনো ব্যাপারই না, ঠিক আছে? সো আবারও বলছি কোনো ব্যাপারই না। সো আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ময়মনসিংহ, ওকে? অপশন ডি, ময়মনসিংহ। তো চলো পরের প্রশ্নে চলে যাই। হাদি কোন নৃগোষ্ঠীর মেয়েদের পোশাক? ঠিক আছে,
বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল কোন নৃগোষ্ঠীদের মেয়েদের পোশাক। সো তুমি একটা রিভার্স টেকনিকও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? রিভার্স টেকনিকটা কি ভাইয়া? রিভার্স টেকনিকটা হচ্ছে যে তোমার তো এই জায়গায় অনেক কিছু জানতে হচ্ছে, তাই না? তোমার এই জায়গায় অনেক কিছু জানতে হচ্ছে। সো তুমি যেটা করতে পারো, আসো একটু দেখি, সেটা হচ্ছে যে ধরো এখানে যেই নৃগোষ্ঠী আছে তাদের ধর্ম, তারপর পোশাক, তারপর আমাদের হচ্ছে ভাষা, এভাবে ছক করে, ঠিক আছে? ছক করে তুমি হচ্ছে চাকমা, গারো, মারমা এভাবে ছক করে ফেলতে পারো, সেটাও করতে পারো। তো তোমার যেভাবে সুবিধা মনে হয়, তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেইভাবেই এটার কি নোটটা করতে পারো। সো এই টেকনিক অ্যাপ্লাই করে দেখবা, দুইটা টেকনিক তো বললাম, সো দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে হচ্ছে পড়ো, দেখবা যে হচ্ছে কি পড়াটা সহজ মনে হচ্ছে, ঠিক আছে? তো সবাই বলছো কি 3 এর এ, চাকমা, চাকমাদের, চাকমা নারীদের পোশাক হচ্ছে কি হাদি, তাই তো? আসলে দেখি এখানে কি বলে, এই যে সাংস্কৃতিক জীবনে দেখো কি বলছে, যে মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং হাদি। সো ভালো মতো কিন্তু নামগুলা পড়তে হবে, তারা কি পরে, তাদের হচ্ছে ভাষা কি, এগুলো সব কিছু, তারা কি খেতে পছন্দ করে, সব সকল কিছু, উৎসব কি কি। তো সঠিক উত্তর হবে অপশন এ, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চাকমা, ঠিক আছে? সো যারা যারা অপশন এ বলেছো ভেরি গুড, সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। আর যাদের হচ্ছে আটকে যাচ্ছে, মাঝে মধ্যে বলছো একজন যে হচ্ছে আটকে যাচ্ছে কথা, আমাদের নেটওয়ার্কে কিছুটা প্রবলেম হচ্ছে ভাইয়া, যে কাজটা করবা একটু নেটওয়ার্কটা রিফ্রেশ করে ফেলো, ঠিক আছে? করে আবার অন করো, ক্লাসটা থেকে বের হয়ে আবার হচ্ছে জয়েন করো, তাহলে আশা করি প্রবলেমটা চলে যাবে, ঠিক আছে? তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। জনাব ক নিজেদের তাঁতে বোনা কাপড় পরিধান করেন, পিনন এবং হাদিজাদের দুটো বিশেষ পোশাক। ক কোন নৃগোষ্ঠীর মানুষ বলো তো? এই মাত্র আমরা দেখলাম যে পিনন এবং হাদি কাদের পোশাক, বলো তো দেখি, কে বলতে পারো দেখি? এবং এটা কাদের পোশাক বলো তো? মেয়েদের, কাদের? মেয়েদের। সো আরো একটা বৈশিষ্ট্য দিয়ে দিলাম, এই মাত্র পড়েছি। সো দেখতেই পাচ্ছ যে একটা প্রশ্ন কয়েক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এটা চলে আসছে যশোর বোর্ড 2016 সালে। সো এই চ্যাপ্টারটা যে পড়বা তারা এমসিকিউতে অনেক এগিয়ে থাকবা, সৃজনশীল তো এগিয়ে থাকবাই, শর্ট কোশ্চেনেও এগিয়ে থাকবা। সো আবারও বলছি এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ে ফেলো ভাইয়া, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, এই মাঝের চ্যাপ্টারগুলা খুবই ইম্পর্টেন্ট। সো পড়ে ফেলবা, আশা করি হচ্ছে ভালো একটা মার্কস তুলতে পারবা এই চ্যাপ্টারগুলো থেকে। যাই হোক, সো বলো দেখি উত্তর কি হবে। ওকে, সো সবাইকে দেখতে পাচ্ছি উত্তর দিচ্ছ, বলছো সবাই এ, তাই কি? অপশন এ কি সঠিক উত্তর? অ্যাবসলিউটলি রাইট। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে পিনন এবং হাদি আমাদের চাকমা মেয়েদের হচ্ছে পরনীয় বা হচ্ছে তাদের কি, তাদের যেই পোশাকটা রয়েছে বা পরনের কাপড়ের নাম রয়েছে সেটা হচ্ছে পিনন এবং হাদি, অর্থাৎ সঠিক উত্তর অপশন এ, চাকমা, ঠিক আছে? অপশন এ, চাকমা। ওকে, সো চলো পরের প্রশ্নে চলে যাই। নবম শ্রেণীর শিক্ষার্থীরা টাঙ্গাইলের মধুপুরে শিক্ষা সফরে যায়, সেখানে একটি ভিন্ন নৃগোষ্ঠীর সাথে তাদের পরিচয় হয়, ভিন্ন নৃগোষ্ঠীর সাথে তাদের পরিচয় হয়। এই ভিন্ন নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক, সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য মাতৃতান্ত্রিক, ঠিক আছে? এবং টাঙ্গাইলের মধুপুর, সো দুইটা জিনিস দিয়ে দিয়েছে, জায়গা এবং তাদের কি, তাদের সামাজিক অবস্থা। এরা নিজেদেরকে মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে। সো দেখো আরো একটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে। সো সঠিক উত্তরটা কি হবে এখন তোমরা সবাই পারবা আশা করি, সব বলেই দিয়েছে এই জায়গায়। বরিশাল বোর্ডে আসছে 19 সালে, সো এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর। বলো দেখি এবার সঠিক উত্তর কি হবে এটার, এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এবং একই সাথে তোমাদের ফ্রেন্ডরা জয়েন করেছে কিনা তাদেরকে একটু মেনশন দিয়ে জিজ্ঞেস করো, ঠিক আছে? যে তোমরা সবাই জয়েন করেছো কিনা। যারা যারা এখনো জয়েন করে নাই দ্রুত হচ্ছে একটা মেনশন দাও, জিজ্ঞেস করো যে ওরা সবাই জয়েন করেছে কিনা। ওকে, ঠিক আছে, দেখি
কে কে উত্তর দিচ্ছ আর? তো তিনি বলছো অপশন সি গারো, সাবিকুন নাহার বেগম বলছো গারো, মুজিবুর রহমান খান বলছো গারো। ওকে, সো সবাই গারো বলছো, অপশন সি। চলো তো একটু গারোতে যাই, দেখি তারা কি বলে, তারা কি একই কথা বলে কিনা, যে তারা নিজেদেরকে মানদে হিসেবে পরিচয় দিতে পছন্দ করে কিনা। ভেরি ভেরি গুড। দেখো এই যে নিজেদেরকে মানদে হিসেবে পরিচয় দিতে পছন্দ করে এবং একই সাথে তাদের সমাজ হচ্ছে মাতৃসূত্রীয়। ঠিক আছে, অর্থাৎ তাদের ফ্যামিলি হেড হচ্ছে মেয়েরা বা মাতা। ওকে, সো সঠিক উত্তর কি হবে? অপশন সি গারো। ভেরি গুড, ভেরি ভেরি গুড। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এখন একই হচ্ছে তোমার উদ্দীপক বলছে যে এই যে নৃগোষ্ঠী, অর্থাৎ আমরা যে গারোদের কথা বলছি, তাদের সাংস্কৃতিক ক্ষেত্রে প্রযোজ্য কোনগুলা? পিনন ও হাদি ব্যবহার করে, ভালো মতো দেখো যে তাদের বলছে পিনন ও হাদি ব্যবহার করে কিনা। সামাজিক উৎসবগুলো কৃষি ভিত্তিক, ভাষা আচিক। আচ্ছা, ভাষা হচ্ছে আচিকই হবে শুধু, এই জায়গায় হচ্ছে খুব সম্ভবত এক্সট্রা লিখে ফেলেছে। যাই হোক, আসো আমরা একটু দেখি ভাষাটা কোথায় তাদের, তাদের ভাষাটা একটু দেখি আসো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখায় দেই, সেটা হচ্ছে তাদের প্রধান 5টা দলের নাম একটু ভালো মতো দেখবা। ঠিক আছে, গারো সমাজের প্রধান 5টা দলের নাম। ঠিক আছে, প্রধান 5টা দলের নাম। আচ্ছা আসো, ওকে, এখান থেকে দেখি আবার হচ্ছে অন্য জায়গায় চলে গেল। ওকে, ঠিক আছে, এই যে গারোদের ভাষা হচ্ছে আচিক। সো এই জায়গায় অ্যাকচুয়ালি কি হবে, যে খুশিকটা হবে না, আচিক হবে। ঠিক আছে, ভাষা আচিক। সো বলো দেখি সঠিক উত্তর কি হবে, বলো সঠিক উত্তর কি হবে, বলো। সঠিক উত্তর কি হবে, দ্রুত বলো দেখি, দ্রুত। সঠিক উত্তর কি হবে? 6 এর সি, 1 ও 3। অনেকে বলছো 1 ও 3, 1 ও 3 কি সঠিক উত্তর? তাই ভালো মতো চিন্তা করে বলো তো। ও আচ্ছা, সি হচ্ছে 2 ও 3, দুঃখিত, 2 ও 3। ঠিক আছে, 2 ও 3 কি সঠিক উত্তর? বলো দেখি, শিওর তোমরা? একজন বলছে আবার অপশন ডি। অপশন ডি কিন্তু হবেই না ভাইয়া, কারণ পিনন এবং হাদি কি ছিল আমাদের, আমাদের চাকমাদের ব্যবহৃত পোশাক ছিল। সো 1 নম্বর অপশন হবেই না। সো এক যতগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, বাকি থেকে অপশন সি। সঠিক উত্তর অপশন সি, 2 ও 3। উৎসবগুলো হচ্ছে কৃষিভিত্তিক এবং ভাষা হচ্ছে আচিক। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? ওকে, তো চলো পরের প্রশ্ন চলে যাই। চাতোই প্রু মারমা ভারতের মেঘালয়ে বেড়াতে গিয়েছিল, সেখানে সে বাংলাদেশের কোন জাতিসত্তার লোকের দেখা পেতে পারে? অর্থাৎ এই জায়গায় যেই আমাদের নৃগোষ্ঠীর নাম দেয়া আছে, তাদের মধ্যে কারা অ্যাকচুয়ালি ভারতের মেঘালয়ে বসবাস করে? ঠিক আছে, কোন নৃগোষ্ঠীরা আমাদের ভারতের মেঘালয়ে বসবাস করে? বাংলাদেশের কোন নৃগোষ্ঠীরা ভারতের মেঘালয়ে বসবাস করে, এটা বোঝানো হয়েছে। বোর্ড প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ড 2016 সালে। বলো দেখি কোন নৃগোষ্ঠীরা, ম্রো, মারমা, গারো, চাকমা, কারা ভারতের মেঘালয়ে বসবাস করে? বলো দেখি, দ্রুত বলো। কারা ভারতের মেঘালয়ে বসবাস করে? দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো, বলো দেখি, দ্রুত। সঠিক উত্তর দিতে পারো ভাইয়া? সি গারো, গারো হবে। রেখা বলছে অপশন ডি। সঠিক উত্তর কি হতে পারে বলো তো? সঠিক উত্তর অ্যাকচুয়ালি অপশন কি হবে? অপশন সি গারো। ঠিক আছে, ভুল কিন্তু করা যাবে না ভাইয়া, ভুল করা যাবে না। ওকে, ভুল করা যাবে না। আচ্ছা আসো পরের প্রশ্নে চলে যাই। বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী নৃগোষ্ঠীর নাম কি? দেখো এই প্রশ্নটা কিন্তু আরেকটা বোর্ডে ছিল, এখন ঢাকা বোর্ডেও চলে আসছে 2015 সালে। প্রশ্নটা জাস্ট ঘুরে দেওয়া হয়েছে, 3টা আমরা নৃগোষ্ঠীর নাম দেখেছিলাম যে এরা কোথায় বসবাস করে, উত্তরটা ছিল ময়মনসিংহ। এখন বলেছে যে ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী নৃগোষ্ঠী কোনটা, জাস্ট উল্টে দিয়েছে। বলো দেখি কি হবে। চাকমা, মারমা, গারো, রাখাইন, কারা? টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, ছোট একটা টেকনিক দেখাবো, উত্তরটা দাও। ঠিক আছে, সেটা হচ্ছে
এই যে এখানে তুমি যেটা করতে পারো, ঠিক আছে, যে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ঠিক আছে, এই জায়গায় কারা কারা বসবাস করে। সো এই নাম লিখে হাইফেন দিবা, বসবাসকারী নৃগোষ্ঠীদের নাম লিখে দিবা। এরপর ময়মনসিংহ দিয়ে হাইফেন নাম লিখবা, তারপর সিলেট দিয়ে হাইফেন লিখবা, নৃগোষ্ঠীদের নাম লিখবা, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা এগুলো লিখবা, পাশে হাইফেন দিয়ে নৃগোষ্ঠীদের নাম লিখে দিবা। তাহলে কি হবে জানো? তাহলে হচ্ছে তোমরা একটা চার্টের মধ্যে সবগুলো নৃগোষ্ঠী পেয়ে যাবা, কে কোথায় বসবাস করে, ঠিক আছে। এবার বলো দেখি এইটার উত্তর কি হবে। সবাই বলছো অপশন সি, গারো। এমসিকিউ 8 অ্যান্সার সি, বলছো গারো। আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলার বসবাসকারী নৃগোষ্ঠী হচ্ছে গারো, তাই তো? সঠিক উত্তর অপশন সি, গারো। ভেরি গুড। তো বোঝা যাচ্ছে যে তোমরা হয়তো করেই আসছো, তাই না? পড়াশোনা হচ্ছে তাহলে ঠিকঠাক মতোই। ওকে, ভেরি গুড। চলো পরের প্রশ্নে চলে যাই। মারমা নৃগোষ্ঠীর জনগণ কোন ধর্মের অনুসারী? সো টেকনিকটা কিন্তু বলে দিয়েছিলাম যে ধর্ম লিখবা একবারে, লিখে হচ্ছে যেই যে নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, গারো, তাদেরকে একবার এক ছকে লিখে ফেলবা, এতে করে তোমাদের জন্য ইজি হবে বোঝা। ওকে, ইজি হবে। সো বলো দেখি, সনাতন ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের অনুসারী, নাকি ইসলাম ধর্মের অনুসারী? এবং এটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসছিল। আবারও বলছি যে বিভিন্ন নৃগোষ্ঠীদের ধর্ম, ভাষা, পোশাক, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। সো একটু ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে। এখন বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম। মুবাশশিরুন জিহাদ বলছো অপশন সি, আব্দুল কাদের বলছো সি, হিমু রিদম বলছো সি। ওকে, তারপর দেখতে পাচ্ছি জানাত বলছো 9 এর সি হবে শিওর। সে একদম 100% শিওর দিয়ে বলে ফেলেছে যে অপশন সি হবে, এর বাইরে হওয়ার চান্স নাই। আচ্ছা, তাহলে আমরা একটু ওয়েট করি, দেখি বাকিরা কি উত্তর দাও। বাকিদের উত্তরের ওয়েট করি একটু আমরা, ঠিক আছে। সো বলো দেখি উত্তরটা কি হবে, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো দেখি, দ্রুত দ্রুত জানাও। স্মৃতি সাহা বলছো সি, তারপর নুরুন নাহার দেখতে পাচ্ছি, রেখা দাশগুপ্ত বলছো সি। ওকে, দ্রুত জানাও দেখি। আজকে কিন্তু তোমাদের ফ্রেন্ডদের অনেকেই ক্লাসে নাই। সো যেটা করতে হবে, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দাও যে হচ্ছে ভাইয়া ক্লাস কিন্তু হচ্ছে। সো দ্রুত মেনশন দাও, দিয়ে বলো ক্লাস কিন্তু হচ্ছে। সো যারা যারা এখনো নাই, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু মিস করে ফেলছে। সো দ্রুত আগের কাজ হচ্ছে, উত্তরের আগে হচ্ছে ফ্রেন্ডদেরকে আগে মেনশন দাও, মেনশন দিয়ে বলো যে ভাইয়া ক্লাস হচ্ছে, দ্রুত যেন জয়েন করে ফেলে, ঠিক আছে। ওকে, সো বলছো যেহেতু সি, চলো দেখি সি সঠিক উত্তর কিনা। অপশন সি বৌদ্ধ সঠিক উত্তর। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। সো চাকমা, মারমা, তারপর হচ্ছে আমাদের গারো, এদের ধর্মগুলা একটু দেখে ফেলবা। ওকে, আসো এই চ্যাপ্টারের লাস্ট একটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে আচিক কোন নৃগোষ্ঠীর ভাষা? একটু আগে বললাম এই যে ভাষাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সো এখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে, যে দিনাজপুর বোর্ড 2019 সালে প্রশ্ন আসছে। সো ভালো মতো এই তিনটা জিনিস একটু দেখবা। এখন বলো আচিক কোন নৃগোষ্ঠীর ভাষা? একটু আগে একটু চিন্তা করে দেখো তো, একটু আগে আচিক কাদের ভাষা ছিল সেটা আমরা হচ্ছে একটা অন্য একটা এমসিকিউতে দেখেছিলাম। তো এখন সেই এমসিকিউটা ঘুরিয়ে চলে আসছে এখানে, যে আচিক অ্যাকচুয়ালি কাদের ভাষা? বলো দেখি, বলো, দ্রুত বলো, দ্রুত বলো। তামজিদ বলছো সি, গারোদের ভাষা। তারপর আয়েশা, সাইকা জারিন, মোহাম্মদ মল্লিক, তারপর তহিনুর তটিনী, জুথি, সবাই বলছো অপশন সি, গারো। গারোদের ভাষা হচ্ছে আচিক, তাই কি? লোকমান জিজ্ঞেস করছে কি হবে, তো আমরা দেখবো কি হবে অ্যাকচুয়ালি। গারোদের ভাষা কি আচিক? আমরা কিন্তু একটু আগেই দেখলাম, ঠিক আছে, আমরা জাস্ট একটু আগেই দেখলাম যে গারোদের ভাষা কোনটা। দেখো তো, এই যে চাকমার পরে যে আমাদের গারো আমরা দেখলাম, গারোদের ভাষা কি ছিল বলতো? এই যে গারোদের ভাষা হচ্ছে আচিক। সো সঠিক উত্তর হবে অপশন সি, গারো,
ঠিক আছে, যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে কংগ্রেচুলেশনস, ভেরি গুড। সো আজকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই সঠিক উত্তর দিচ্ছ। এই যে রেজাউন বলছে এইটা আজকে মডেল টেস্টে আসছিল, ওদের স্কুলে খুব সুন্দর মডেল টেস্ট হচ্ছে, সেখানে আসছিল। সো বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলোই বারবার ঘুরিয়ে ফিরে আসে। সো যেগুলো বলছি ভাইয়া এগুলোই কিন্তু তুমি পাবা পরীক্ষার প্রশ্নে। জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং তোমার ফ্রেন্ডদেরকে হচ্ছে কি করো, একটু দ্রুত হচ্ছে মেনশন দাও। এখন অনেকেই বলবো যে ভাইয়া আমার নামটা কেন পড়তেছে না, সামনে যার নাম আসছে পড়ার চেষ্টা করছি, কিন্তু সবার নাম পড়তে গেলে ক্লাস আর আজকে শেষ করতে পারবো না। ঠিক আছে, সো নাম নিয়ে মন খারাপ করো না, উত্তর সবারটাই দেখছি। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। সো যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং ক্লাসটা শেয়ার করে লিখে দাও যে ডান ভাইয়া, পরে যেন তুমি রিভিশন দিতে পারো, সেই নিজের জন্যই হচ্ছে ক্লাসটা শেয়ার করে রাখো। ওকে, সো চাকমাদের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য লেখো। তো বুঝতেই পারছো যে এই যে চাকমা যারা ছিল তাদের সাংস্কৃতিক জীবন কেমন সেটার বৈশিষ্ট্য এখানে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, চাকমাদের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য এখানে লিখতে বলা হয়েছে। এই যে চাকমা, এদের সাংস্কৃতিক জীবন, সো এরা কি কাপড় পরে, তারপর জনপ্রিয় কি জিনিস, তারপর খাবার দাবার কি করে, কি খাবার দাবার খায়, ঠিক আছে, খেলাধুলা কি কি করে, এই জিনিসগুলাই তোমার এই প্রশ্নের উত্তরে আসবে। ওকে, এই জিনিসগুলাই এই প্রশ্নের উত্তরে আসবে। সো চাকমাদের জীবনের বৈশিষ্ট্যগুলো লিখে পয়েন্ট পয়েন্ট করে এগুলো লিখে দিবা। ওকে, পরের প্রশ্ন দেখেন, গারোদের অর্থনৈতিক জীবনের প্রধান বৈশিষ্ট্য। সো বুঝতেই পারছো এই জায়গায় সবগুলা বৈশিষ্ট্য এখানে আসবে। সো ভাইয়া আগেই বলেছি, ক্লাসের শুরুতেই বলে দিয়েছি যে বৈশিষ্ট্যগুলা যারা যারা নোট করে ফেলবা, সৃজনশীল বলো, শর্ট কোশ্চেন বলো, এমসিকিউ বলো, সবগুলোতে তোমাদের হেল্প হবে। ওকে, সবগুলোতেই হেল্প হবে। বুঝতে পেরেছো? ভেরি গুড। চলো তাহলে সামনের দিকে আগাই। ঠিক আছে, সাঁওতালদের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য। সো এগুলো কিন্তু আলাদা করে বলার কিছু, তোমরা তোমাদের জানো যে অ্যাকচুয়ালি এগুলো একদম সরাসরি বই থেকেই দেয়া। সো আমি আর দেরি করছি না, সামনের দিকে নিয়ে যাই তোমাদেরকে। চলো, এই যে সাঁওতাল রয়েছে, সাঁওতালদের অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন এবং সাংস্কৃতিক যে জীবন আছে, ঠিক আছে, এই যে সাংস্কৃতিক জীবন, এই সাংস্কৃতিক জীবন তোমরা লিখবা। ওকে, সাংস্কৃতিক জীবন, যে তাদের খাদ্য হচ্ছে, প্রধান খাদ্য ভাত, তারপর হচ্ছে কোথায় বসবাস করে, তাদের ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে শহরে এবং বাহা, তারপর হচ্ছে আমাদের এখানে আর কি দেয়া যায়, তারপর বিবাহ অনুষ্ঠানে কি কি নাচ অনুষ্ঠিত হয়, দোল এবং ঝিকা নাচ। ঠিক আছে, মেয়েরা শাড়ি পরে, পুরুষরা ধুতি পরে, এই জিনিসগুলো তোমরা লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, সো এই জিনিসগুলো লিখে দিবা জাস্ট পয়েন্ট পয়েন্ট করে। ওকে, পরেরটায় আসো, মারমাদের কৃষিকাজ সম্পর্কে লেখো। সো এই যে আমরা একটু আগে সাঁওতাল দেখলাম, এরপর হচ্ছে কি দেখবো, মারমা। ঠিক আছে, মারমাদের কৃষিকাজ সম্পর্কে লিখতে বললো। ঠিক আছে, কৃষিকাজ। সো এই যে তাদের চাষাবাদের পদ্ধতিকে জুম বলা হয়। সো তারা কোন পদ্ধতিতে চাষাবাদ করে এটা একটু লিখবা। ঠিক আছে, যে জুম পদ্ধতিতে চাষাবাদ করে, সো এই পদ্ধতিতে পাহাড়ি জমিতে ফসল ফলানো হয়, তাদের খাদ্য জীবিকার প্রধান উৎসই হচ্ছে আমাদের এই কি, আমাদের কৃষিকাজ, এবং তারা বিভিন্ন ধরনের সবজি সহ অন্যান্য ফসলও কিন্তু উৎপাদন করে থাকে। সো মেইন জিনিসটা এই চ্যাপ্টারের যেটা, সেটা হচ্ছে ভাইয়া আমাদেরকে প্রত্যেকটা নৃগোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জানতে হবে। ওকে, আসো পরের প্রশ্নে যাই, চাকমা ও গারো নৃগোষ্ঠী উৎসবগুলো কিভাবে বাঙালির সাথে মিশে আছে। সো এখানে কি লিখতে হবে, চাকমা এবং গারো নৃগোষ্ঠী উৎসবগুলা কি কি, এবং একই সাথে বলবা যে আমাদের সাংস্কৃতিক, ওই যে গত পড়িয়েছিলাম যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় হয়ে থাকে সামাজিকীকরণের মাধ্যমে। সো এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের সামাজিক কি সংস্কৃতি বিনিময়েরই এক্সাম্পল, এবং এই পদ্ধতির মাধ্যমেই তাদের উৎসবগুলো বাঙালি সংস্কৃতির সাথে মিশে আছে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে নতুন ধাই মারাই করা। ঠিক আছে, দেবগাইগুলো আগে হচ্ছে অনেক প্রচলন ছিল গ্রাম বাংলায়। ওকে, যদি এখন তো ডিজিটাল হয়ে গিয়েছে সবকিছু, তো আগে এগুলো অনেক প্রচলন ছিল, এগুলো কিন্তু পাহাড়িরা করে থাকে। সো বাঙালি কালচারে কিন্তু এগুলোর সাথে কানেক্টেড, এই কারণে বলা হচ্ছে যে তাদের ঐতিহ্য এবং সাংস্কৃতিক জীবন যেগুলো রয়েছে এগুলোর সাথে আমাদের অনেক কি বড় কানেকশন রয়েছে। ওকে, আসো এবারে একটু সৃজনশীলটা দেখি। সৃজনশীল হচ্ছে তোমাদের বিভিন্ন বৈশিষ্ট্য দেয়া আছে, দেখো ক এবং খ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দেখে বের করতে হবে যে কাদের সম্পর্কে বলা হচ্ছে, যে কোন নৃগোষ্ঠী সম্পর্কে বলা হচ্ছে, এবং লাস্ট কোশ্চেনে বলা হচ্ছে ক খ নৃগোষ্ঠীর সামাজিক জীবনের তুলনামূলক আলোচনা। সো ক এর সামাজিক জীবন কিরকম, খ এর সামাজিক জীবন কিরকম, এই দুইটা জিনিস
তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে আলাদা করে। ওকে, সো কোশ্চেন খুবই সহজ, এই টাস্কটা দিয়ে দিলাম, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, আসো সামনের দিক। পরের প্রশ্ন, সেম বৈশিষ্ট্য দেয়া আছে, এই যে বৈশিষ্ট্য দেয়া আছে। সো দুইটা বৈশিষ্ট্য থেকে তোমাদেরকে বের করতে হবে যে ক কলামে কোন নিগোষ্ঠীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, এবং খ এবং যে বলা হচ্ছে যে দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে তাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন যেগুলো রয়েছে সেগুলোর তুলনামূলক আলোচনা করতে হবে, হচ্ছে কম্পারিজন করতে হবে, ঠিক আছে। সেই কারণে বলছি যে যারা যারা নোট করে তাদের জন্য এটা বোঝা খুবই সহজ। এই চ্যাপ্টার এখানেই শেষ করছি, বাট শেষ করছি না অ্যাকচুয়ালি, কারণ ছোট্ট একটা ট্রিক্স শিখাই করবো। সেটা হচ্ছে তোমাদের আগেই বলেছি যে নৃগোষ্ঠীগুলার বৈশিষ্ট্য হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখান থেকে দেখবা এই বৈশিষ্ট্যগুলা রিপিট হয়, অর্থাৎ ধরো তুমি একটা জিনিস নোট করলা, সেটা সৃজনশীলে যেমন লিখতে পারবা, ঠিক একই রকম ভাবে এমসিকিউতেও তুমি কিন্তু এটা লিখতে পারবা। সো আমি যে বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে করালাম এতক্ষণ, এই জায়গায় একটা কোশ্চেন যদি এমসিকিউতে আসে তার মানে এটার অর্থ যে এই বছর এমসিকিউতে আসবে এমনটা কিন্তু না। ধরো সেই নিগোষ্ঠীরই হচ্ছে ভাষা রিলেটেড কোশ্চেন সিকিউতে চলে আসবে। সো আবারও বলছি, যখন হচ্ছে কি করবা, যখন পড়বা একটা জিনিস ডিটেলসে একদম পুরোটা একবারে পড়ে ফেলবা, ঠিক আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেই টেকনিকটা দেখিয়েছি নোট করার, এই টেকনিকে নোট করে পড়ে ফেলবা। আশা করি হচ্ছে তোমাদের আর কোনো প্রবলেম হবে না এই চ্যাপ্টারে। ওকে, সো ক্লিয়ার। আমরা কি নেক্সট চ্যাপ্টারে যাব এখন? আমরা কি নেক্সট চ্যাপ্টারে যেতে পারবো এখন, বলো? বুঝতে পেরেছো সবাই? যদি বুঝতে পারো তাহলে আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে যাব, চলো। ক্লিয়ার সবাই? ওকে, চলো পরের চ্যাপ্টার 9, বাংলাদেশের সামাজিক সমস্যা। অনেক সমস্যা। সো এখান থেকে আসলে কি সমস্যা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো সেটাই আমরা দেখবো। সো একটা প্রশ্ন অনেকবার আসছে, থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা কত? সো কিশোর অপরাধ নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। সো এখন প্রশ্ন হচ্ছে থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা কত? সো আমরা যদি একটু চ্যাপ্টারটায় যাই, তোমরা অপশনগুলো দেখে নাও, উত্তর দিতে থাকো, আমি একটু চ্যাপ্টারটা রিভিউ করবো। অপশন এ হচ্ছে 14 থেকে 20 বছর, অপশন বি হচ্ছে 7 থেকে 20 বছর, অপশন সি হচ্ছে 7 থেকে 18 বছর, অপশন ডি হচ্ছে 7 থেকে 16 বছর। সো আমরা একটু যদি চ্যাপ্টারটায় চলে যাই, ঠিক আছে, চ্যাপ্টারটায় যদি একটু চলে যাই, বাংলাদেশের সামাজিক সমস্যা। সো শুরুতেই কিশোর অপরাধের ধারণা দেওয়া হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কিশোর অপরাধের ধারণাটা, ঠিক আছে। এরপর এর বিভিন্ন বয়স সীমা দেওয়া আছে। সো বয়স সীমাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বয়স সীমাটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, সো এই জায়গায় দুইটা জিনিস একটু ভালো মতো পড়ে ফেলবা। কিশোর অপরাধ কি, এটা ক নাম্বার এবং খ নাম্বার দুই নাম্বারের জন্য প্রযোজ্য। এর বয়স সীমা, বিভিন্ন দেশের বয়স সীমা এবং এর কারণগুলা কি কি, ঠিক আছে। তো সবাই বলছো অপশন সি, রেখা বলছো অপশন এ 14 থেকে 20, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ভাইয়া এখানে বলা হচ্ছে পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়স সীমা 7 থেকে 18 বছর, যেটা হচ্ছে আমাদের অপশন সি তে। সো অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো সবাই? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 7 থেকে 18 বছর। এইবার আসো পরের প্রশ্নে যাই। বলছে কাশেম অষ্টম শ্রেণীর ছাত্র, তার বাবা হচ্ছে দিনমজুর, সে মোবাইল কেনার আবদার করলে তার বাবা মা অপারগতা, মানে হচ্ছে দিতে চায় না, কিনে দিতে চায় না, অপারগতা প্রকাশ করে। কাশেম এর জন্য অসৌজন্যমূলক, ঠিক আছে, মানে খারাপ আচরণ করা শুরু করে। সো কাশেমের এমন কর্মকাণ্ডের প্রধান কারণ কোনটা বলতো? সুশিক্ষার অভাব, দারিদ্র, চিত্ত বিনোদনের অভাব, বাবা মায়ের অসচেতনতা। কোনটা বলতো? এই যে বরিশাল বোর্ডে আসছিল যে কাশেম যে এই কাজগুলো করতেছে, এটার অ্যাকচুয়ালি মেইন কারণটা কি?
এটার মেইন কারণটা কি? কে বলতে পারো বলো দেখি? যে কাশেমের এই যে অসৌজন্যমূলক আচরণ বা হচ্ছে সে যে তার বাবা-মার সাথে খারাপ আচরণ করছে, এই খারাপ আচরণ করার মেইন রিজনটা কি বলো তো? মূল কারণটা কি? কে বলতে পারো বলো দেখি? মূল কারণটা কি বলো? কাশেমের এই খারাপ আচরণের মূল কারণটা কি? বলো দেখি, দ্রুত বলো। দ্রুত বলো মূল কারণটা কি? দেখি ওয়েট করছি তোমাদের উত্তরের। ২ এর বি বলছো দারিদ্র্য। সবাই বলছো ২ এর বি। সো অ্যাকচুয়ালি দেখতেই পারছো যে তার বাবা যেহেতু দিনমজুর, সো এই কারণে সে কি করবে? তার আসলে মোবাইল কিনে দেওয়ার ক্ষমতাটা নাই। সো যার কারণে তারা যেহেতু দরিদ্র, এই কারণেই সে মোবাইল কিনতে পারছে না বা তার বাবা-মা কিনে দিতে পারছে না। সো এইজন্য সে খারাপ ব্যবহারটা করছে। সো তার এই ব্যবহারের প্রধান কারণটাই হচ্ছে আমাদের অপশন বি, দারিদ্র্য। ঠিক আছে? অপশন বি, দারিদ্র্য। ওকে? অপশন বি, দারিদ্র্য। একজন বারবার একটা কমেন্ট করছো যে হচ্ছে ভাইয়া সব সাজেশন কবে দিবেন? আমি তোমাকে প্রত্যেক দিনই সাজেশন দিয়ে দিচ্ছি। সো তুমি যদি শুধুমাত্র সাজেশনের আশায় বসে থাকো, তাহলে কিন্তু কোনোদিনই হচ্ছে বৃত্তি পাওয়ার আশা দেখলেও কি সেদিকে হচ্ছে এগোতে পারবা না। যেটা করতে হবে ভালো মতো সব পড়াশোনা করতে হবে। সাজেশনের চিন্তা যদি এখন থেকেই শুরু করে দাও, ঠিক আছে? সাজেশনের চিন্তা যদি এখন থেকেই শুরু করে দাও তাহলে কিন্তু দেখবা যে হচ্ছে বইটা ভালো মতো কভার করা হবে না। ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্নে যাই। বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত বলো তো? অনেকগুলা বোর্ডে আসছিল। সো আবারও বলছি যে কিশোর অপরাধের বয়স সীমা খুবই 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 ইম্পর্টেন্ট। কিশোর অপরাধের বয়স সীমা। কিশোর অপরাধের বয়স সীমা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো বলো দেখি বাংলাদেশের ক্ষেত্রে সেটা কত? 3 এর ডি 7 থেকে 16 বছর। সো শুধুমাত্র বাংলাদেশ না, অন্যান্য যে অঞ্চলগুলো আছে, ঠিক আছে? যেমন ভারত এবং শ্রীলঙ্কা এগুলোতেও কিন্তু 7 থেকে 16 বছর। একটু ভালো মতো মাথায় রাখবা। সো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 7 থেকে 16 বছর। বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা হচ্ছে 7 থেকে 16 বছর। 7 থেকে 16 বছর। ওকে? অপশন ডি 7 থেকে 16 বছর। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন। সুমনের বয়স হচ্ছে 19 বছর। সে একজন কিশোর অপরাধী। তাকে ডিটেক্ট করা হয়েছে সে কিশোর অপরাধী। সো সে কোন দেশের নাগরিক? খুবই খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন। দেখো, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বয়স রয়েছে কিশোর অপরাধের। সো এই জায়গায় ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখলাম 7 থেকে 16 হচ্ছে। সো তার মানে সে এমন কোন একটা দেশের হচ্ছে অধিবাসী যেই দেশে কিশোর অপরাধীদের বয়স সীমা হচ্ছে কি 19 বছর বা তার চেয়েও বেশি পর্যন্ত আছে। একটু আগে আমরা দেখেছি 20 বছর পর্যন্ত কিন্তু একটা দেশে ছিল, তাই না? 20 বছর পর্যন্ত একটা দেশে ছিল। সো 4 এর সঠিক উত্তরটা কি হবে দেখো তো? এই জায়গায় বলো তো? এই যে পাকিস্তান আর থাইল্যান্ডে আমরা দেখলাম 7 থেকে 18। সো এটার কোনো চান্সই নাই। শ্রীলঙ্কায়, ভারত, বাংলাদেশের 7 থেকে 16 এটারও কোনো চান্স নাই। সো বাকি থাকে একটা অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে আমাদের কি বলতো? সেটা হচ্ছে আমাদের অপশন সি, জাপান। জাপানে অ্যাকচুয়ালি কি আমাদের কিশোর অপরাধীদের বয়স সীমা কত? বয়স সীমা হচ্ছে আমাদের 7 থেকে 14 থেকে 20 বছর। জাপানে বয়স সীমা হচ্ছে 14 থেকে 20 বছর। ঠিক আছে? 14 থেকে 20 বছর। সো এই কারণে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আসো পরের প্রশ্নে যাই। এখন অনেকেরই খুব বাজে রকমের একটা অভ্যাস। শিশু কিশোররা ধূমপানে আসক্ত হয়ে যায়। খুবই বাজে একটা অভ্যাস, কারণ এই নেশাগুলোতে আসক্ত হওয়ার পর এখান থেকে বের হয়ে আসা কিন্তু খুবই কঠিন। সো এই কারণে বলা হচ্ছে যে শিশু কিশোররা ধূমপানে যে আসক্ত হয় সেটা কিভাবে হয় অ্যাকচুয়ালি? অনেকগুলা বোর্ডেও আসছে। সো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বন্ধুদের প্ররোচনায়, বিজ্ঞাপনের মাধ্যমে যে অ্যাড দেখে যে হচ্ছে অ্যাডে বলছে যে সিগারেট খাওয়া উচিত। অপশন সি হচ্ছে টেলিভিশনে দেখে। অপশন ডি হচ্ছে বিড়ি সিগারেট সহজলভ্য হওয়ায়। ঠিক আছে? কোনটা হতে পারে বলতো?
যে 5 নাম্বার কোশ্চেন কোনটা হতে পারে দেখো তো, বিজ্ঞাপন বা টেলিভিশনে বড় করে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সো এইটা দেখে নিশ্চয়ই কারো হচ্ছে ধূমপান করার কথা না। লাস্টে বিড়ি সিগারেট সহজলভ্য হয়ে যাওয়ায়, সো ওই বয়সটাতে ঠিক আছে, শিশু কিশোর যারা থাকে তাদের আসলে অত টাকা থাকার কথা না যেটা দিয়ে হচ্ছে তারা আসলে বিড়ি সিগারেটের যে দাম সেটা হচ্ছে কিনে তারা হচ্ছে ধূমপান করবে রেগুলার বেসিসে। সো অপশন থাকে একটাই, যে হচ্ছে খারাপ যে বন্ধুরা থাকে তাদের প্ররোচনার মাধ্যমে কি হয় শিশু কিশোররা ধূমপানে আসক্ত হয়ে যায়। সো এই সকল বন্ধুদের থেকে সব সময় দূরে থাকবা, সবার আগে দূরে চলে যাবা, যে তোমাদের সাথে বন্ধুত্বের আমার দরকার নেই, ঠিক আছে? তোমাদের সাথে আমার বন্ধুত্বের দরকার নেই, কারণ তারা তোমার ক্ষতি চায়, ঠিক আছে? তারা কখনোই তোমার ভালো চায় না। সো এই কারণে বলছি অপশন এ, বন্ধুদের প্ররোচনায় হচ্ছে সঠিক উত্তর। সো এই ধরনের বন্ধুদের থেকে কিন্তু সবাই দূরে থাকবা, ওকে? সবাই দূরে থাকবা, ওকে? চলো পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশে কিশোরেরা অপরাধী হয়ে ওঠে, মানে হচ্ছে কেন অপরাধী হয়ে ওঠে, কারণগুলা কি কি? একটা বলছে যথাযথ সামাজিকীকরণের অভাবে, 2 নাম্বার বলছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ফলে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যদি উন্নয়ন ঘটে সেটা হলে, 3 নাম্বার বলছে দারিদ্র্যের কারণে। সো সিলেট চট্টগ্রাম বোর্ডে আসছিল 2017 সালে। সো কোনটা সঠিক উত্তর হবে? অপশন এ 1 ও 2, অপশন বি হচ্ছে 1 ও 3, অপশন সি হচ্ছে 2 ও 3, অপশন ডি হচ্ছে 1 2 3। বলো দেখি উত্তরটা কি হবে? এই যে 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে বলো দেখি, ওয়েট করছি তোমাদের উত্তরের। বি 1 ও 3 হবে, শিওর? এক ও 3 কি সঠিক উত্তর? মমতাজ বেগম বলছে একদম 100% শিওর ভাইয়া বি হবে। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন বি 1 ও 3, কারণ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটলে, ঠিক আছে, উন্নয়ন যদি হয় তাহলে তাদেরকে তো ভালো বোঝানোর কথা যে হচ্ছে এই কাজটা করা ঠিক না, ভালো মতো বোঝানোর কথা। সো তাহলে তো হচ্ছে কিশোর অপরাধীদের সংখ্যা বেড়ে যাওয়ার কোনো কারণই নাই। সো অ্যাকচুয়ালি 1 এবং 3 নাম্বারটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ, যার কারণে অপশন বি 1 ও 3 সঠিক উত্তর, ওকে? পরের প্রশ্নে যাই। শিশু কিশোরেরা অ্যাকচুয়ালি হতাশায় ভোগে কেন? তারা কেন অ্যাকচুয়ালি হতাশায় ভোগে? শিশু কিশোরেরা হতাশায় ভোগে কেন? ভালো বন্ধু থাকার জন্য, ঠিক আছে, তাদের অনেক ভালো বন্ধু আছে এই জন্য তারা হতাশায়। 2 নম্বর বলছে পারিবারিক অশান্তি থাকার জন্য। 3 নম্বর বলছে পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে। সো কি হবে, তোমরা উত্তরটা দাও, চলো আমরা দেখি। ভালো বন্ধু যদি থাকে তুমি তার সাথে সবসময় কি কথাবার্তাগুলো শেয়ার করতে পারবা না? সো কথাবার্তা শেয়ার করতে পারলে তোমার হচ্ছে মন মেজাজ এমনিতেই ভালো থাকবে, তাই না? ভালো বন্ধু থাকলে তুমি হচ্ছে একটা ভালো কি, ভালো মেন্টাল সিচুয়েশনে থাকবা, তো তার সাথে সবসময় কথাবার্তা বলবা, তার সাথে সবকিছু শেয়ার করতে পারবা। তো তখন তোমার হতাশায় ভোগার কিন্তু কোনো কারণ নাই। বাট চিন্তা করে দেখো তো, যদি হচ্ছে তোমার পারিবারিক অশান্তি থাকে তোমাদের মধ্যে, ঠিক আছে, তোমাদের ধরো ফ্যামিলিতে কোনো একটা সমস্যা হচ্ছে, বা পিতামাতা যদি তোমাদেরকে আদর না করে, চিন্তা করবা যে হচ্ছে আসলে কেউই তো আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, তাই না? এই ধরনের চিন্তা ভাবনা হবে। সো এই ধরনের মেন্টাল সিচুয়েশন যখন আসবে তখনই তো তোমরা হচ্ছে ফ্রাস্ট্রেশন বা হচ্ছে হতাশায় তো ভোগো, তাই না? সো সঠিক উত্তর কি হবে বলো তো? এই যে রেখা দাশগুপ্ত বলছে অপশন সি 2 ও 3, সবাই বলছে অপশন সি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন সি 2 ও 3, ঠিক আছে? পারিবারিক অশান্তি থাকলে কিংবা পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলেই শিশু কিশোরেরা হতাশায় ভোগে। পরের প্রশ্নে যাই। যে পরিবারে কিশোর অপরাধী থাকে সেই পরিবারের কি হয়? মানে যেই ফ্যামিলিটাতে কিশোর অপরাধীরা থাকে সেই ফ্যামিলিতে কি ঘটে? সেই ফ্যামিলির শান্তি বিনষ্ট হয়ে যায়, দাপট বৃদ্ধি পায় ফ্যামিলির, নাকি হচ্ছে রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়, নাকি হচ্ছে মর্যাদা ক্ষুণ্ণ হয়? কোনটা হয় বলো তো? কোনটা হয়? যে যেই ফ্যামিলিতে একটা কিশোর অপরাধী থাকে, ঠিক আছে? ধরো কোনো একটা ফ্যামিলিতে তার সেই ছেলেটা হচ্ছে খুবই বাজে, ঠিক আছে? ধরো হচ্ছে সে হচ্ছে মাদকাসক্ত হয়ে গিয়েছে। সো সমাজের মানুষজন কি হিসেবে দেখবে ওই ফ্যামিলিটাকে? কি চিন্তা করবে? সেই পরিবারের অ্যাকচুয়ালি কি ঘটবে? সেই ফ্যামিলিতে কি হচ্ছে শান্তি বিনষ্ট হবে? নাকি তাদের সেই ফ্যামিলির দাপট বেড়ে যাবে উল্টা? নাকি হচ্ছে রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পাবে? নাকি মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে? কোনটা হবে বলো তো? আলিশ বা বলছে অপশন এ, ওকে। তারপর শিরিন শিলা বলছে অপশন এ, রেহান বলছে লেট করলা নাকি, কাকে প্রশ্ন করছে জানি না, উত্তরটা দাও আগে।
এবং তোমাদের ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি ক্লাসে মনোযোগ দিচ্ছে নাকি একটা হচ্ছে মেনশন দিয়ে দেখো তো, যে নাকি ক্লাস থেকে আস্তে করে পেছনের দরজা দিয়ে বের হয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে গিয়ে আবার, দেখো তো মেনশন দিয়ে। ওকে, গোলাম রাব্বানি বলছো এ শিওর, ওই শিনু সাহেবা বলছো এ শিওর। সো শিওর যেহেতু হয়ে গিয়েছো, অপশন এ সঠিক উত্তর, শান্তি বিনষ্ট হবে। কারণ ফ্যামিলিতে কেউই চাইবে না, বাবা মা কি চাইবে যে হচ্ছে তার সন্তান এরকম হোক? চাইবে না তো। সো এই কারণে দেখা যাবে যে হচ্ছে সেই ফ্যামিলিতে বাবা মার সাথে হচ্ছে সেই সন্তানের এক ধরনের কি ঝগড়া হবে, অর্থাৎ সেই ফ্যামিলির শান্তি বিনষ্ট হয়ে যাবে। ওকে, সো যে পরিবারে কিশোর অপরাধী থাকে সেই পরিবারে অ্যাকচুয়ালি শান্তি বিনষ্ট হয়। এইবার আসো পরের প্রশ্নে, যে যেসব সঙ্গীদের সাথে মেলামেশার ফলে মাদকাসক্তির সূত্রপাত ঘটে তা হচ্ছে কি? মানে যেই ছেলেদের সঙ্গে বা যেই মেয়েদের সঙ্গে থাকলে মাদকাসক্তি ঘটে, ঠিক আছে, ওই যে বললাম খারাপ ফ্রেন্ডদের সাথে না মেশার জন্য। সো তারা আসলে কে? তারা হচ্ছে মন্দ ছেলে, দুই হচ্ছে নিরক্ষর, অর্থাৎ তাদের হচ্ছে লিটারেসি জ্ঞান বা হচ্ছে তাদের শিক্ষার অভাব রয়েছে, তিন নম্বর হচ্ছে কিশোর অপরাধী তারা, নাকি হচ্ছে চার নম্বর মাদকাসক্ত। কোনটা? যে যেসব সঙ্গীদের সাথে মেলামেশার ফলে মাদকাসক্তির সূত্রপাত ঘটে, অর্থাৎ জাস্ট স্টার্ট হয়, তুমি মাদকাসক্ত হওয়া শুরু করো। সো সেটা কি অ্যাকচুয়ালি? মন্দ ছেলে, কি নিরক্ষর, কিশোর অপরাধী, নাকি হচ্ছে মাদকাসক্ত? নূর সালমা বলছো অপশন এ, প্রিয়া আক্তার বলছো অপশন এ, মনিরা বলছো অপশন সি, ওকে, সাদাত বলছো সি, শিকদার বলছো ডি, সুমাইয়া বলছো ডি, হিমু বলছো সি শিওর। সো সি যেহেতু শিওর বলছো, সি কি শিওর হবে? যে অলরেডি হচ্ছে মাদকাসক্ত হয়ে গিয়েছে, যে ফ্রেন্ডরা অলরেডি মাদকাসক্ত হয়ে গিয়েছে, তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে তো মাদকাসক্তই বলবো। এই জায়গাতেই হচ্ছে কিন্তু বুদ্ধি দিয়ে হচ্ছে উত্তরগুলো করতে হবে। প্রশ্নে সরাসরি দেওয়াই আছে যে যেই সঙ্গীদের সাথে মেলামেশা করলে মাদকাসক্তির সূত্রপাত ঘটে, অর্থাৎ সেই সঙ্গীরা অলরেডি মাদকাসক্ত। সো তাদের কথাই তো এখানে বলা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি কারা? তারা হচ্ছে মাদকাসক্ত, ঠিক আছে, তারা হচ্ছে মাদকাসক্ত। পরের প্রশ্নে চলে যাই। ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের যুব সমাজ কিভাবে মাদকে আকৃষ্ট হয়, অর্থাৎ বাইরের দেশের বা অন্যান্য যে দেশগুলো আছে তাদের কালচারের কারণে কিভাবে আকৃষ্ট হয়? কৌতূহলী হয়ে যে চিন্তা করে, আচ্ছা ওরা তো সিগারেট খাচ্ছে বা হচ্ছে মাদকাসক্ত, আমিও তো খেয়ে দেখি। পথভ্রষ্ট হয়ে, যে তাদের কোনো আইডিয়াও নেই কি হবে, তারা হচ্ছে ভুল পথে চলে যায়। তিন নম্বর হচ্ছে বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে, নাকি চার নম্বর হচ্ছে শুধুমাত্র বিভ্রান্ত হয়ে? এটা বইয়ের একটা প্রশ্ন, সরাসরি দেখি কে উত্তর দিতে পারো, দেখি এটা উত্তর কে দিতে পারো, সরাসরি বইয়ের একটা প্রশ্ন। সো বলো দেখি এটা উত্তর কে দিতে পারবা, দ্রুত দ্রুত জানাও, দ্রুত জানাও দেখি, দ্রুত জানাও। যে আমাদের ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের যুব সমাজ কিভাবে মাদকে আকৃষ্ট হয়, দেখি কে কে সঠিক উত্তর দাও। শিমু বলছো সি, ঐশী বলছো বি, তারপর দেখতে পাচ্ছি মাজেদা বলছো সি, শিভা বলছো অ্যান্সার বি, পথভ্রষ্ট হয়ে। অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন সি, বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে। ঠিক আছে, বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে, ঠিক আছে। সো বইটা ভালো মতো পড়তে হবে, যারা বইটা ভালো মতো পড়েছো তারাই উত্তর দিতে পারবে। যে আজিম বলছে সি 100%। সো বই যারা পড়েছো তারাই উত্তর করতে পারবা। সো বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে কি করে বাংলাদেশের যুব সমাজে অনেকেই মাদকে আকৃষ্ট হয়। ওকে, সো এখন যদি শর্ট কোশ্চেন আসে এখান থেকে, শুরুতেই তোমাকে বললাম যে কিশোর অপরাধ কি, তোমাকে এটা জানতে হবে। সো এই যে সাধারণভাবে রাষ্ট্র বা সমাজ স্বীকৃত নয় এমন কাজকে হচ্ছে কি বলে, এমন কাজকে আমরা বলবো হচ্ছে কিশোর অপরাধ। সো এখানে তোমাদের লিখাই আছে, ঠিক আছে, কিশোর অপরাধ কি এটা লিখবা পরের প্যারাতে। কিশোর অপরাধের হচ্ছে কিশোর অপরাধী কারা, এটা নিয়ে যে বিভিন্ন পার্থক্য রয়েছে সমাজবিজ্ঞানীদের সেটা বলবা, এবং বিভিন্ন দেশে হচ্ছে কিশোর অপরাধীদের বয়স সীমা হচ্ছে ভিন্ন ভিন্ন, এটা উল্লেখ করে দিবা, ঠিক আছে। এইটা উত্তর করলে তুমি কিশোর অপরাধ বলতে কি বোঝায় সেটার উত্তর হয়ে যাবে। এরপর বলছে যে সমাজ বিজ্ঞানীদের মতে কিশোর অপরাধের বয়স সীমা উল্লেখ করো। এখন তুমি বয়স সীমাগুলো দিবা, যে বাংলাদেশ, ভারত ও হচ্ছে শ্রীলঙ্কা যেটা রয়েছে সেখানে 7 থেকে 16, তারপর হচ্ছে আমাদের ভারত, পাকিস্তান এবং থাইল্যান্ডে হচ্ছে আমাদের 7 থেকে 18, 2 বছর বাড়ছে, এবং জাপানে যেটা দেখলাম 14 থেকে 20। ঠিক আছে, খুবই সহজ, তিনটা ভাগ করে নিবা, তিন ভাগে হচ্ছে কতগুলা দেশের নাম ইজিলি মাথায় চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? অনেকেই সবগুলো পেরেছেন, ভেরি গুড, ভেরি গুড। এখন বলছে দরিদ্র পরিবারের শিশু কিশোররা
কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়ে কেন? কারণ তাদের মধ্যে তো বিভিন্ন শিক্ষার অভাব থাকে, তাই না? তো একই সাথে কি করে যে অল্প বয়সে বিভিন্ন রকম কাজ করে টাকা উপার্জন করতে বাধ্য হয়। এখন ছোট মানুষ, অনেকে বলে যে ছোট মানুষদের হাতে টাকা দিতে নাই। তো কেন দিতে নাই? কারণ তারা অ্যাকচুয়ালি জানে না যে হচ্ছে এই টাকা কিভাবে ইউটিলাইজ করতে হয়। ঠিক আছে? এই কারণে বলা হচ্ছে যে তারা এই টাকাগুলো পেয়ে পরবর্তীতে জুয়া খেলে বা হচ্ছে মাদকদ্রব্য হচ্ছে সেবন করে বা বিভিন্ন কি অপরাধে জড়িয়ে পড়ে। ঠিক আছে? সো এই কারণেই বলা হচ্ছে যে তারা এই উপার্জন করতে গিয়ে কিংবা হচ্ছে লোভে পড়ে কি করে অনেক সময় অপরাধগুলোতে ঝুঁকে পড়ে। কি কারণে? দরিদ্রতার কারণে। ওকে? বুঝতে পেরেছ? এরপর বলছে মাদকাসক্তির কয়েকটা কারণ। বইয়ে অনেক কারণ আছে। ডিটেইলসে লিখে দিবা। পয়েন্ট, পয়েন্ট করে লিখতে পারলে তো আরো বেস্ট। ঠিক আছে? সো এগুলো তো আমি আর যাচ্ছি না, তোমাদেরকে দেখাই দিব বইয়ে কোনগুলা পড়বা। এখন মাদকাসক্তির বিরুদ্ধে কিভাবে সচেতনতা সৃষ্টি করা যায়? যে বলবা যে মাদককে না বলুন, এই যে আমাদের বিভিন্ন স্লোগান আছে এগুলোর মাধ্যমে জনগণকে সচেতন করা। এছাড়াও পাঠ্যপুস্তক, সংবাদপত্র, তারপর রেডিও, টেলিভিশন যেগুলো রয়েছে, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড এগুলোর মাধ্যমে আমাদের সকলকে সচেতন করে তোলা যে হচ্ছে এই কাজটা অ্যাকচুয়ালি ঠিক না। ওকে? এবং পিতামাতার আরো বেশি পরিমাণে সচেতন হতে হবে। যেন তারা কি করতে পারে? যেন তারা সন্তানদেরকে ভালো পথে রাখতে পারে। তারা যেন লক্ষ্যভ্রষ্ট হয়ে না যায়। ওকে? সো আসো এবার সৃজনশীলগুলো একটু দেখে নেই ঝটপট। ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান অনিক নবম শ্রেণীর ছাত্র। সে প্রায়ই হচ্ছে স্কুল পালিয়ে যায়, যেটা অনেকেরই হচ্ছে খারাপ অভ্যাস। বখাটে বন্ধুদের সাথে গিয়ে ঘুরে বেড়ায়, মেয়েদের উত্ত্যক্ত করে, খুবই বাজে অভ্যাস। তো পরীক্ষা নকল করতে গিয়েও আবার ধরা পড়ে। তার বন্ধু আশিক আবার কি করে? সে হচ্ছে ধূমপান করে, বিভিন্ন ক্ষতিকর দ্রব্যে আসক্ত হয়ে পড়ে। সো টাকার জন্য লাস্টে ঘরে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরও করে। এখন বলছে কিশোর অপরাধ কাকে বলে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। সো আগেই বলেছি, ভালো মতো দেখবা এটা। এরপর শিশু কিশোরদের সংস্কৃতি মনা করে গড়ে তোলা জরুরি কেন? কারণ তারা যেন এই কিশোর অপরাধে জড়িয়ে না পড়ে। ঠিক আছে? ব্যাখ্যা তো আশা করি লিখতে পারবাই। ইতিমধ্যে সবাই বই পড়ে ফেলেছো আশা করি। সেই প্রশ্নগুলো ভালো মতো একটু দেখে যাও। গ নম্বরে বলছে অনেকের কাজ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? বৈশিষ্ট্যের সাথে মিলাবা। ঠিক আছে? এবং লাস্টলি দ্বিতীয় যেই সমস্যাটা আছে, আশিকের মতো অনেকের জীবনে নেমে ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ এই যে মাদকাসক্ত হয়ে পড়া। ঠিক আছে? সেটা অ্যাকচুয়ালি অনেকের জীবনকেই ধ্বংস করে দিয়েছে। সেই ব্যাখ্যাটা এখানে লিখবা, কিভাবে মাদকাসক্ত মানুষের জীবনকে নষ্ট করে দেয়। সেকেন্ড কোশ্চেনে দেখো, মেধাবী ছাত্র নয়ন, তার বাবা মারা গিয়েছে সম্প্রতি। বাবার মৃত্যুর পর কষ্ট ভুলতে সে প্রথম ধূমপান শুরু করে। অনেকেই বিভিন্ন কষ্টে ধূমপান করে। আমার কথা হচ্ছে যে কষ্টে কেন তোমার ধূমপান করতে হবে ভাই? ঠিক আছে? কষ্ট হচ্ছে কান্না করো বসে লাগলে, ঠিক আছে? বসে বসে কান্না করো। ধূমপান করলে কি তোমার কষ্ট কমে যাবে? এরকম কিন্তু না। ঠিক আছে? সো বলছে কিছুদিন পর সে অন্যদের সংস্পর্শে এসে বোতলজাত তরল পদার্থ পান করা শুরু করে। অর্থাৎ হচ্ছে সে খারাপ পথেই চলে যায় কমপ্লিটলি। তার মা তার চিন্তায় দিশেহারা হয়ে যায়। সমাজের মানুষের কাছ থেকে তিনি মুখ লুকিয়ে চলেন। কারণ খুবই স্বাভাবিক, ছেলে যদি খারাপ হয় এরকম, তখন তো ফ্যামিলি কি করতে পারবে না? ফ্যামিলি তো আর হচ্ছে সমাজে মুখ দেখাতে পারবে না। ওকে? সো কেউই হচ্ছে এই ধরনের খারাপ কাজে জড়াবে না। প্রথম প্রশ্ন, কিশোর অপরাধ কি? বারবার একই প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে। আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা কেন প্রয়োজন? ঠিক আছে? যে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া কেন প্রয়োজন? যেন তারা খারাপ কাজে জড়িয়ে না পড়ে। ঠিক আছে? পরের প্রশ্ন, উদ্দীপকে নয়ন কোন সামাজিক সমস্যায় আক্রান্ত? বলবা যে নয়ন অ্যাকচুয়ালি কি করছে। বুঝতেই তো পারছো, আমি আর বলছি না, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই যে একজনের পরীক্ষায় সৃজনশীল একটা চলে আসছিল, এবং ঘ নম্বর হচ্ছে নয়নের মায়ের সচেতনতাই এই জাতীয় সমস্যার সমাধানে একমাত্র পথ। সো এই যে মাদকাসক্ত হয়েছে, এই জায়গা থেকে বের হয়ে আসতে কি করতে হবে? ফ্যামিলিকে আরো সচেতন হতে হবে। ঠিক আছে? এখন এই জায়গায় তোমরা কি কি পড়বা? কিশোর অপরাধের কারণ তো পড়বা। তো এই কিশোর অপরাধের অ্যাকচুয়ালি প্রভাব কি এবং প্রতিরোধ কি, সেই জিনিসটা দেখবা। এবং প্রতিরোধের ক্ষেত্রে অভিভাবকদের কি করণীয়, সমাজ থেকে কি করা দরকার, এগুলো হচ্ছে ব্যাখ্যা করবা পরীক্ষার প্রশ্নে আসলে। ঠিক আছে? এর পাশাপাশি যে তাদেরকে শিক্ষা দিলে কি হবে, তাদের চিত্ত বিনোদন কেন দরকার, এগুলো খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এরপর মাদকাসক্তির ধারণাটা দেখবা। ঠিক আছে? মাদকাসক্তির ধারণাটা দেখবা, এগুলো তোমাদের সৃজনশীল উত্তর করতে সহায়তা করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মাদকাসক্তির প্রভাব এবং কিভাবে প্রতিরোধ করা যায়। ঠিক আছে? এই জিনিসটা ভালো মতো দেখবা। এই চ্যাপ্টার ডান। ওকে? এরপর আমরা চলে আসছি আমাদের লাস্ট চ্যাপ্টার, আজকের দিনের লাস্ট চ্যাপ্টার,
দশম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। তো এখান থেকে প্রশ্ন যেগুলো আসছে যে কোন দিনটিকে জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়, এতগুলা বোর্ডে চলে আসছে, এবারও চলে আসতে পারে। কোন দিনটাকে জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয় বলো দেখি, এতগুলা বোর্ডে আসছে। সো তার মানে বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্ন, ঠিক আছে, কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্ন, বুঝতে পেরেছ? দ্রুত জানাও দেখি, দ্রুত জানাও এটা উত্তর কি হবে, দ্রুত। অপশন এ 2 ফেব্রুয়ারি, তাই কি? অনেকে বলছে 21 ফেব্রুয়ারি, অনেকে বলছে 2 ফেব্রুয়ারি, অনেকে বলছো 26 মার্চ। ভালো মতো দেখো এই জায়গায় কি লেখা, এই যে এখানে কিন্তু লেখা আছে, ওকে, এই জায়গাগুলোতে তোমরা পেয়ে যাবে। এখানে শুরুতেই বিভিন্ন দেশের মাথাপিছু আয় এবং জনসংখ্যা দেয়া আছে, ঠিক আছে। এখন বলো সঠিক উত্তর কি হবে? অপশন এ সঠিক উত্তর অ্যাকচুয়ালি অপশন এ 2রা ফেব্রুয়ারি। ভেরি গুড, ভেরি গুড। পরের প্রশ্ন, বাংলাদেশের জনসংখ্যা সংক্রান্ত স্লোগানে সর্বাধিক কয়টা সন্তান গ্রহণের কথা বলা হয়েছে? ঠিক আছে, এই যে জনসংখ্যা সংক্রান্ত যে স্লোগান আছে, সেই স্লোগানে কয়টা সন্তান গ্রহণের কথা বলা হয়েছে? এই প্রশ্ন বোর্ডে আসছিল, একটা, দুইটা, চারটা নাকি ছয়টা? সর্বাধিক, সবচেয়ে বেশি, ঠিক আছে। স্লোগান আছে না, স্লোগানটা কেউ কেউ কি মনে করতে পারো যে কি স্লোগান আছে বইয়ে? বইয়ে কিন্তু ডিরেক্টলি বলা আছে, তাই না, যে হচ্ছে অনেকে বলছে অপশন এ একটা, সর্বাধিক একটা সন্তান গ্রহণের কথা বলা আছে। শিওর? যারা বলছো অপশন এ, তোমরা কি শিওর? বইয়ে কিন্তু বলা আছে যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সো এই যে আমাদের স্লোগানটা, ভেরি গুড, আরিয়ান লিখে ফেলেছে ইতোমধ্যে। সো এই স্লোগানে বেশি নয় কয়টা? 2টার। তার মানে সর্বাধিক কয়টার কথা বলা হচ্ছে? সর্বাধিক 2টার কথা বলা হচ্ছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি, 2টি। অপশন বি 2টি, ঠিক আছে, অপশন বি 2টি। পরের প্রশ্নে চলে যাই। এখন বলো তো জনসংখ্যা নীতি অ্যাকচুয়ালি গ্রহণ করা হয় কেন? এই প্রশ্নটা আমাদের খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। জনসংখ্যা নীতি অ্যাকচুয়ালি কেন গ্রহণ করা হয়? চট্টগ্রাম বোর্ডে আসছিল 2018 সালে, যে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য, নারী পুরুষের মধ্যে সমতা বিধানের জন্য, শিক্ষার হার বাড়ানোর জন্য, নাকি দেশের সম্পদ বৃদ্ধি করার জন্য? কেন একটা দেশে জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়? শুধুমাত্র আমাদের দেশে যে গ্রহণ করা হয় এরকম কিন্তু না, অনেক দেশ আছে পৃথিবীতে, দেখবা অনেক দেশ আছে যাদের জনসংখ্যা অনেক বেড়ে যাচ্ছিল, তখন তারা কি করেছে? তখন তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে যে তুমি যদি এই এতগুলো সন্তানের বেশি না নাও, তোমাকে হচ্ছে সরকার থেকে এইভাবে হচ্ছে সহযোগিতা করা হবে। আবার অনেকে বলা হয়েছে, আইন করে দেওয়া হয়েছে যে এতগুলো সন্তানের বেশি তুমি নিতে পারবে না। সো এই যে জনসংখ্যা নীতি, এগুলো, এই নীতিগুলো কেন নেওয়া হয়? সবাই বলছো যে আব্দুল্লাহ নোমান বলছো 3 এর এ 100%, একদম কনফার্ম? অ্যাকচুয়ালি কি 100% এটা হবে? সঠিক উত্তর এটাই? শিওর? বলো তো দেখি, বলো দেখি, দ্রুত বলো দেখি সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে দ্রুত জানাও দেখি। জনসংখ্যা নীতি কেন গ্রহণ করা হয়? আব্দুল কাদের বলছে ডি শিওর, সম্পদ বৃদ্ধি করার জন্য। ভাই জনসংখ্যা নীতি, তুমি মানুষ কম, সন্তান কম বেশি নিলে কিভাবে হচ্ছে সম্পদ কিভাবে বৃদ্ধি করবা? একটা দেশের সম্পদ যা আছে সেটা তো থাকবেই, বরঞ্চ তুমি যদি তোমার ফ্যামিলিতে যদি হচ্ছে 4 জন থাকে, তোমার ইনকাম যদি হয় হচ্ছে 60,000 টাকা, তখন পার মেম্বার কত করে পরে চিন্তা করো। আর তোমার ফ্যামিলিতে যদি 2 জন মেম্বার থাকে, কয় কয় প্রত্যেক মেম্বারে কতজন টাকা পায় সেটা চিন্তা করে দেখো। সো মেম্বার যদি কম থাকে তাহলে জীবনযাত্রার মান অটোমেটিক্যালি বৃদ্ধি থাকবে, এই কারণে তো জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়, ঠিক আছে। সো ডি নাম্বার কিন্তু হবে না, অপশন এই হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন, এই যে একটু আগে বললাম আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে? অনেকগুলো বোর্ডে চলে আসছিল, 33, 34, 36, 37। আমেরিকা, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে কেন হচ্ছে, সরি দুঃখিত, প্রতি কিলোমিটার অ্যাকচুয়ালি কতজন লোক বাস করে? কেন না, কারণ কেন বললে তো এটার কোনো উত্তর পাবা না তোমরা। কতজন লোক বাস করে? লামিয়া বলছো 4 এর বি 34 জন। ওকে, দেখি সঠিক উত্তর কি হয়, চলো ওয়েট করি তোমাদের একটু, দেখি সঠিক উত্তরটা কি হয়। ওয়েট করি তোমাদের প্রশ্নের উত্তরে, ওয়েট করি।
রাহা বলছো সি 36 জন, জান্নাত বলছো এ, তারপর সুবর্ণা বলছো এ, তারপর শিরিন শিলা বলছো সি, ওকে নাহিদা বলছো সি, জয়নাল আবেদিন জিহাদ বলছো সি, অনেকেই অনেক ধরনের উত্তর দিচ্ছ, ওকে ঐশী নুসাইফা বলছো সি। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কি হবে বলো তো? অ্যাকচুয়ালি সঠিক উত্তর কি হবে? চলো একটু বইটা খুলে দেখি। এই যে আমেরিকা যুক্তরাষ্ট্রে কতজন প্রতি বর্গ কিলোমিটারে আমাদের মানুষ হচ্ছে কতজন বলো তো? দেখো 36 জন মানুষ বসবাস করে এবং তাদের মাথা পিছু আয়টাও মাথায় রাখবা, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন সি 36 জন। ভেরি গুড। আসো পরের প্রশ্নে চলে যাই। রুনা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে হচ্ছে 200 টাকা হারে হচ্ছে উপবৃত্তি পায়, সে কোন শ্রেণী পর্যন্ত উপবৃত্তি পাবে? সো এই যে মেয়েদের উপবৃত্তি দেয়া, ঠিক আছে, সেটা কোন শ্রেণী পর্যন্ত দেওয়া হচ্ছে বলো? রুনার কথা বলা হচ্ছে এই জায়গাতে। সো বইয়ে কিন্তু বলা আছে যে কোন শ্রেণী পর্যন্ত উপবৃত্তি দেওয়া হয়। সো সপ্তম, অষ্টম, দশম, দ্বাদশ। কুমিল্লা বোর্ড 2015-তে আসছিল। তোমরা কি পরীক্ষা দিচ্ছ বলো তো? বৃত্তি পরীক্ষা না? তো এখানেও বলা হচ্ছে রুনা এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে অলরেডি হচ্ছে 200 টাকা করে উপবৃত্তি পায়, ঠিক আছে? সো এখন বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি সে এই উপবৃত্তিটা কোন শ্রেণী পর্যন্ত পেতে পারবে। ফাহিম বলছে সি, ঐশী বলছে বি, দশম, অষ্টম। অ্যাকচুয়ালি কোনটা হয় বলো তো দেখি? উপবৃত্তি কোন শ্রেণী পর্যন্ত দেওয়া হয় বলো তো? উপবৃত্তি কোন শ্রেণী পর্যন্ত তোমরা পেতে পারো? এই যে এখানে কিন্তু জনসংখ্যা নীতির লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ভালো মতো পড়বা। জনসংখ্যা নীতির লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো অবশ্যই এবং অবশ্যই খুবই ভালো মতো শেষ করতে হবে, ঠিক আছে? খুব ভালো মতো পড়তে হবে। এরপর এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা, যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি এবং বেসরকারি উদ্যোগগুলা কি কি? সরকারি এবং বেসরকারি উদ্যোগগুলো অ্যাকচুয়ালি কি কি? এইটা সৃজনশীলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সরকারি এবং বেসরকারি উদ্যোগ, ঠিক আছে? বুঝতে পেরেছো? সরকারি এবং বেসরকারি উদ্যোগ কি? এখন এখানে বলো কি বলা হচ্ছে। এই যে সরকারি উদ্যোগের কেন ইম্পর্টেন্ট বললাম জানো? এই দেখো, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হয়। তাহলে যারা বি বলছিলা, সি বলছিলা, একটাও সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সো বইটা ভালো মতো পড়তে হবে, বই না পড়লে কিন্তু এগুলোর উত্তর করতে পারবো না। যে বলছো সি, মেবি সি হবেই না, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? আসো পরের প্রশ্নে যাই। জনসংখ্যা নিয়ন্ত্রণের সরকারের উদ্যোগ নয় কোনটা, অর্থাৎ কোন উদ্যোগটা সরকার নেয় নাই? সিলেট বোর্ডে আসছিল। কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেয়া, সবার অধিকার নিশ্চিত করা, হাঁস মুরগির খামার প্রকল্প চালু করা, নাকি বিনামূল্যে বই সরবরাহ করা? সো কোন উদ্যোগটা সরকার এখানে নেয় নাই? বলা হচ্ছে কোন উদ্যোগটা আমাদের সরকার নেয়নি জনসংখ্যা নিয়ন্ত্রণে, কোন উদ্যোগটা সরকার নেয়নি বলো তো? জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন উদ্যোগটা সরকার নেয়নি? কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেয়া, সবার অধিকার নিশ্চিত করা, হাঁস মুরগির খামার প্রকল্প চালু করা, নাকি হচ্ছে বিনামূল্যে সবাইকে বই দেয়া? বলো তো কোনটা হবে? দ্রুত বলো। 6-এর বি বলছো, সবার অধিকার নিশ্চিত করা। দেখো তো এই যে শুরুতে কি বলছে, শুরুতে আমাদের প্রাথমিক শিক্ষাকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, উপবৃত্তির কথা বলা হচ্ছে, তারপর চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা বলা হচ্ছে, কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে, হাঁস মুরগির খামার পালনের কথা বলা হচ্ছে। সো বুঝতেই পারছো বাদ যাচ্ছে কোনটা? অপশন বি, সবার অধিকার নিশ্চিত করার কথা। বাকি তিনটাই কিন্তু সরকারি উদ্যোগ, ওকে? সো সরকারি এবং বেসরকারি উদ্যোগগুলা এমসিকিউ, সিকিউ, এসকিউ সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকারি উদ্যোগ কি? আবারও সরকারি উদ্যোগ থেকে প্রশ্ন চলে আসছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ, কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা সেবা প্রদান, বিয়ে রেজিস্ট্রেশন। আশা করি এটার উত্তর সবাই পারবা, এইমাত্র আমরা পড়ে ফেলেছি। চট্টগ্রাম বোর্ডে আসছিল 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1, 2, 3 সবগুলা? সো এই প্রশ্নের উত্তরটা দাও দেখি, এই প্রশ্নের উত্তরটা দাও। সঠিক উত্তর কি হবে? যে এই যে আমাদের বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার, এই হার
কমানোর জন্য অ্যাকচুয়ালি সরকার কোন কোন উদ্যোগ গ্রহণ করেছে? বলো, দ্রুত বলো দেখি। সরকার কোন কোন উদ্যোগ গ্রহণ করেছে? দ্রুত বলো দেখি। ওয়েট করছি তোমাদের উত্তরের, দ্রুত। বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ, কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা সেবা চালু করা, নাকি বিএ রেজিস্ট্রেশন, নাকি সবগুলাই? অনেকে বলছো 7 এর বি, 1 ও 3। কেন হচ্ছে তোমার বি হবে না বলো তো? কারণ বি নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি, অর্থাৎ এই যে 2 নাম্বারটা, পরিবার পরিকল্পনা সেবার কথা কিন্তু এখানে বলা হয় নাই। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর 7 এর বি। ঠিক আছে? হুম। কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় ভাইয়া? এখানে কিন্তু কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনার কথা বলা হয় না। কি বলা হয়েছে? যে চিকিৎসা, নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু রয়েছে। এখানে কিন্তু কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা সেবার কথা বলা হয় নাই। তো ভালো মতো বই পড়তে হবে। আবারও বলছি, বই যে পড়বা তার জন্য বৃত্তি পাওয়া হচ্ছে 50% অলরেডি ইজি হয়ে গিয়েছে। ওকে, আসো পরের প্রশ্ন। কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায়, তো এখানে আরেকটা প্রকল্পের কথা বলা হচ্ছে। ঠিক আছে? আরেকটা প্রকল্পের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে বেসরকারি উদ্যোগ। আবারও বলি, সরকারি উদ্যোগ নাই, যে কমিউনিটি ভিত্তিক পরিবার প্রকল্প। সো এই বেসরকারি উদ্যোগের মধ্যে কি বলা হচ্ছে, কি সেবা প্রদান করা হয়? বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা প্রদান, পরিবার ছোট রাখার জন্য পরামর্শ প্রদান, পুষ্টি শিক্ষা প্রদান। কোনটা? দেখো তো আসলে দেখি কি এখানে বলা আছে। যে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ দেওয়া হয়, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের জন্য উৎসাহ দেওয়া হয়, মা ও শিশুর স্বাস্থ্য, টিকা ও পুষ্টি শিক্ষা বিষয়ে সেবা প্রদান করা হয়। সো 1 নাম্বারটা বাদে বাকি দুইটা কিন্তু অপশন এখানে আছে। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর কি হবে? বি হবে। 8 এর ডি বলছো অনেকে। বিও হবে না, ডিও হবে না, কিন্তু এটা মাথায় রেখো। বিও হবে না, ডিও হবে না। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, 2 ও 3। 1 নাম্বার, জটিল রোগের চিকিৎসা কেন ভাই কমিউনিটি ভিত্তিক? নামই লেখা আছে পরিবার পরিকল্পনা প্রকল্প, এখানে জটিল রোগের চিকিৎসা তো দেওয়ার কোনো মানেই নাই। ঠিক আছে? বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা দেওয়ার তো কোনো মানেই নেই। আরেকটা কথা চিন্তা করো, বেসরকারি যে উদ্যোগগুলো নিবে তারা কি কোনো হচ্ছে ধরো ফ্রিতে অনেক জটিল রোগের চিকিৎসা দিবে? এতে তো তাদের কোনো লাভ নাই, এই কারণে তারা এটা দিবে না। আচ্ছা, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশ এগিয়ে আছে? বেশ এগিয়ে আছে। ভারত, নেপাল, বাংলাদেশ, মায়ানমার। সরাসরি বইয়ের এইটা প্রশ্নটা। ঠিক আছে? তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশ এগিয়ে আছে? আচ্ছা, সো এইখানে আরেকটা প্রশ্ন আমি লিখে দেই, যে জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক তো তোমাদেরকে জানতে হবে উত্তর করার জন্য, এবং জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা তোমাদের কিসের জন্য লাগবে? সৃজনশীলে উত্তর করার জন্য। জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্কটা কি? ঠিক আছে? বুঝতে পেরেছো সম্পর্কটা কি? সো এই যে পয়েন্টগুলা খুব ভালো মতো, খুব 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 ভালো মতো দেখবা। ঠিক আছে? খুব ভালো মতো দেখবা। সো এইখানেই উত্তরটা লুকিয়ে আছে, যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারত আজ বেশ এগিয়েছে। সঠিক উত্তর অপশন এ, ভারত। ঠিক আছে? অপশন এ, ভারত হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এরপর বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে? একটু আগেই বললাম যে কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিসর গ্রহণ করেছে। নারী শক্তি, জনশক্তি, প্রাকৃতিক শক্তি, নাকি যুব শক্তি? বলতো। যেহেতু জনসংখ্যা রিলেটেড চ্যাপ্টার, সো বুঝতেই পারছো যে উত্তরটা কি হবে। তাও আমি হচ্ছে একটু ওয়েট করে দেখি কে কি উত্তর দাও, কে কি উত্তর দাও, কে কি উত্তর দাও, একটু ওয়েট করি। যে বাংলাদেশ সরকার, এই যে আমাদের বলা হচ্ছে কোন শক্তিকে হচ্ছে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে, বলো তো। কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য হচ্ছে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে? 10-এর ডি বলছো যুব শক্তিকে, অনেকে বলছো নারী শক্তিকে, রামিজ বলছো অপশন বি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে? বই না পড়লে কিন্তু উত্তর পারবা না ভাইয়া। যুব শক্তিকে, যুব শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ঠিক আছে? বুঝতে পেরেছ? এই যে সরকারের দেশের যুব শক্তিকে
সম্পদের রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। আগেই বলেছি যে ইম্পর্টেন্ট পার্ট, সো যারা পড়বা এখান থেকে সরাসরি, আবারও বলি ভাইয়া, যারা বোর্ড একদম এই যে আমাদের বইটা আছে এই বইটা পড়বা তাদের জন্য যে কোনো প্রশ্ন উত্তর করা খুবই সহজ হবে। ঠিক আছে, সো বইটা ভাইয়া ভালো মতো একটু পড়বা। জনসংখ্যা নীতি বলতে কি বোঝো ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি। সো জনসংখ্যা বিষয়ক যে জাতীয় পরিকল্পনা সেটাই হচ্ছে জনসংখ্যা নীতি। তো জনসংখ্যা নীতির কাজ কি সেখানে ছোট করে লিখে দিবা যদি সম্ভব হয়, আরো বেস্ট। জনসংখ্যা নীতির 3টা উদ্দেশ্য, উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো কিন্তু আমরা পড়িয়েছি ইতিমধ্যে। উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো ইতিমধ্যে আমরা পড়িয়েছি। ঠিক আছে, এই যে উদ্দেশ্য, সো এগুলো যে কোনো 3টা, এখানে হচ্ছে 7টা আছে, 7টা থেকে যে কোনো 3টা তুমি নিজের মতো করে লিখে দিলেই হবে। ওকে, আমরা বললাম যে শিশু ও নারী অপুষ্টির হার কমিয়ে আনা, দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ঠিক আছে, তুমি যে কোনো 3টা লিখলে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে নারীর কর্মসংস্থান কিভাবে অবদান রাখবে চিন্তা করে দেখো তো। নারী যদি কর্মসংস্থানের সুযোগ পায়, তারা যদি কাজ করে, তাহলে তাদের যে আমাদের একটা মেন্টালি যে হচ্ছে আমাদের ধারণা একটা, যে কি চিন্তা করে যে নারীরা শুধুমাত্র কি, শুধুমাত্র সন্তান লালন পালন করাই হচ্ছে তাদের কাজ। সো তারা যখন হচ্ছে ঘরের বাইরে যাবে, তারা যখন কাজ করা শুরু করবে, ঠিক আছে, যখন কাজ করা শুরু করবে তখন কি হবে, তখন অ্যাকচুয়ালি ওই যে জনসংখ্যা বৃদ্ধির যে একটা হার ওই রকম আগের মতো থাকবে না। সো এই জনসংখ্যা নিয়ন্ত্রণে তাই নারীর কর্মসংস্থানের একটা আলাদা গুরুত্ব রয়েছে। ঠিক আছে, ওকে। এরপর জনসম্পদ বলতে কি বোঝায় একটু আগে বললাম যে জনসংখ্যাকে কি, জনসংখ্যাকে কর্মক্ষম করে তোলার মাধ্যমে, ঠিক আছে, তার গুণগত মান বৃদ্ধি করে তার কর্মক্ষমতা বাড়ানোর পদ্ধতি হচ্ছে বেসিক্যালি জনসম্পদ। তো জনসম্পদ হচ্ছে একটা দেশের শ্রম শক্তি। তারা যদি হচ্ছে কি, একটা দেশে শ্রম শক্তি যদি অনেক বেশি থাকে, যেমন হচ্ছে আমাদের দেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ সৌদি আরবে যায়, তো তাদেরকে কিন্তু জনসম্পদে রূপান্তর করার মাধ্যমে বাইরে পাঠানো হয়, যাতে করে তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠাতে পারে। ঠিক আছে, এবং জনসংখ্যা কখন জনসম্পদে পরিণত হয় বা রূপান্তরিত হয়। সো এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট, এই কয়েকটা প্রশ্নই আসে। সো এগুলো যদি ভালো মতো পড়ে ফেলো, এখান থেকে প্রশ্ন আসলে খুব ইজিলি উত্তর করতে পারবা। ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, শর্ট কোশ্চেনের জন্য এই চ্যাপ্টারটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো একটা দেশের জনসংখ্যা তখনই জনসম্পদে পরিণত হয় যখন প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদাগুলো বেসিক্যালি তুমি পূরণ করতে পারবা। কিন্তু এই চাহিদাগুলো পূরণ করতে কিন্তু এখনো আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তাই উপযুক্ত মানে হচ্ছে একদম অ্যাকচুয়াল যে হচ্ছে আমাদের উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা আমাদের পক্ষে সম্ভব। ওকে, সো এখন সৃজনশীল প্রশ্নটা যদি একটু দেখো। লিলি আর মিলি 2 বোন। লিলি উচ্চশিক্ষিত, সে বর্তমানে একটা এনজিও সংস্থায় কাজ করছে এবং যেটা জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তার একটা মাত্র সন্তান, তার পরিবার হচ্ছে সুখী পরিবার। অন্যদিকে মিলি 4 সন্তান নিয়ে খুব কষ্ট করে দিন যাপন করছে। স্বামীর একা আয় দিয়ে পরিবারের ব্যয় কার্যক্রম পরিচালনা করা কিন্তু সম্ভব হচ্ছে না। তো জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগানটা কি শুরুতেই পড়েছি আমরা। কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় একটু আগে বললাম, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে লিলি সংস্থার কার্যক্রম, অর্থাৎ লিলি সংস্থাটা ছিল একটা বেসরকারি সংস্থা। সো বেসরকারি সংস্থার কার্যক্রমগুলা আমি কিন্তু ক্লাসের মাঝখানেই বলেছি, সরকারি কার্যক্রম এবং সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সৃজনশীলের জন্য। এবং লাস্টলি বলা হচ্ছে মিলির পরিবারের সমস্যা সমাধানে কোন ধরনের সরকারি উদ্যোগ নেওয়া যেতে পারে। সো পাঠ্য বইয়ের আলোকে মতামত দিবা। সো ওই যে পাঠ্য বই যেই সরকারি উদ্যোগগুলোর কথা বলা হয়েছিল সেই সরকারি উদ্যোগগুলা এখানে লিখতে হবে যে কি উদ্যোগ নেওয়া যেতে পারে। এরপরে একটা কোয়েশ্চেন, রহিমপুর গ্রামের কয়েকজন যুবক নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত একটি সংস্থায় কাজ করে। তারা 12 বছরের একটি মেয়ের বিবাহ বন্ধ করে দেয়। ভেরি গুড। এছাড়া তারা গ্রামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। তো জনসংখ্যা নীতি কাকে বলে, কমন একটা কোয়েশ্চেন। সরকার কিভাবে নারী শিক্ষার প্রসার ঘটাচ্ছে, ঠিক আছে, এই যে উপবৃত্তি প্রদানের মাধ্যমে, ঠিক আছে, বিনামূল্যে পাঠ্য বই প্রদান। ওকে, গ নাম্বার হচ্ছে যুবকদের দ্বারা বিবাহ বন্ধ করা কাজটি জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কার্যক্রম, ঠিক আছে, কোন ধরনের কার্যক্রম, সরকারি কার্যক্রম ছিল নাকি হচ্ছে বেসরকারি কার্যক্রম ছিল, চিন্তা করে দেখো তো, চিন্তা করে দেখো। এই যে নিজস্ব তত্ত্বাবধানে, তো তার মানে এটা কখনোই সরকারি হবে না। সো সেই বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। এবং লাস্টলি
যুবকদের পরবর্তী কাজের মাধ্যমে রহিমপুর গ্রামের লোকজনকে কি মানব সম্পদে পরিণত করা যাবে। পরবর্তীতে কি করে তারা একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সো যেটার মাধ্যমে তারা আরো স্কিলফুল হয়ে উঠবে, ঠিক আছে, তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। সো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অ্যাকচুয়ালি তাদেরকে কি মানব সম্পদে পরিণত করা সম্ভব, ঠিক আছে, মানব সম্পদে কি পরিণত করা সম্ভব, ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? আচ্ছা, মারুফ বলছো যে ভাই বেসরকারি উদ্যোগগুলো একটু বুঝিয়ে দেন। আচ্ছা চলো, শর্টে হচ্ছে বেসরকারি উদ্যোগগুলো আর একটু বলি, ঠিক আছে। বেসরকারি উদ্যোগের মধ্যে তুমি যেটা দেখতে পাবা ভাইয়া, যে দেখো এই জায়গায় বেসরকারি উদ্যোগের মধ্যে বলা হচ্ছে কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প। এটা তো শুরুতে বললাম, দুই সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়ন। যে এই যে একটা লক্ষ্য নেওয়া হয়েছে, এটা মানুষকে গিয়ে গিয়ে হচ্ছে বোঝানোর জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কার্যক্রম গ্রহণ করা। বাল্যবিবাহ রোধ করা, কারণ বাল্যবিবাহ রোধ করলে নারীরা হচ্ছে শিক্ষিত হবে, আরো তারা কাজে ঢুকতে পারবে, তখন অটোমেটিক্যালি কি হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সহজ হবে। প্রশিক্ষণ দেয়া, যে কি মা ও শিশুর যে হচ্ছে বিভিন্ন স্বাস্থ্যসেবা, টিকাদান, এগুলো সম্পর্কে সবাইকে জানানো, যে হচ্ছে তাদেরও খেয়াল রাখতে হবে, এবং সচেতনতা কার্যক্রম বাড়ানো, যে সবাইকে সচেতন করা, যেন কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিভাবে আমরা ভালো থাকতে পারি সেগুলো সবাইকে বোঝানো। এবং ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি, যেহেতু ধর্মীয় নেতাদের মানুষজন মেনে চলে, এই কারণে তাদেরকেও উদ্বুদ্ধ করা, যেন তারা যেন এই কার্যক্রমে অংশ নেয়, ঠিক আছে। সো এই তিনটা চ্যাপ্টার কিন্তু এমসিকিউ সিকিউ বলো দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট, এসকিউ তো আছেই সাথে। সো আশা করি যেই সাজেশনগুলো দিলাম এবং যেই টেকনিকগুলো তোমাদেরকে বললাম, এগুলো সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো মতো হচ্ছে প্র্যাকটিস করো বাসায় অবশ্যই এবং অবশ্যই। এবং পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, সো ভালো মতো বাসায় ভালো মতো হচ্ছে প্র্যাকটিস করো। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, সবাই ইনশাল্লাহ ভালো করবা। লাস্ট ক্লাসে যখন দেখা হবে বেশ কিছু তোমাদের সাজেশন এবং ট্রিক্স শেয়ার করবো, ওকে। সেই পর্যন্ত সবাই এই চ্যাপ্টারে যেই সাজেশনগুলো দিয়েছি সব পড়ে ফেলো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।